এই মুহূর্তে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড তো আপনারা ওঙ্কার বাংলার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, তবু একবার বলে দিতে চাইবো বিজেপি রয়েছে 109-এ, তৃণমূল কংগ্রেস রয়েছে 90-এ, জাতীয় কংগ্রেস রয়েছে 1-এ, সিপিআইএম 1 এবং অন্যান্য 1। এই মুহূর্তে 10টা 39 এবং 10টা 39-এর এই ট্রেন্ড বহমান। এবার আসবো ভবানীপুর কেন্দ্র। ভবানীপুর কেন্দ্রে সেখানে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লড়ছেন, মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এই লড়াইয়ের যে ফল আজকে উঠে আসছে, এই মুহূর্তে রয়েছে 1,500 ভোটে শুভেন্দু অধিকারী ভবানীপুরে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্রে 1,500 ভোটে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। কি বলেছেন তিনি, শুভেন্দু অধিকারী কি বলেছেন, প্রথমে শুনবো তার বক্তব্য। ভবানীপুর কেন্দ্র একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র, আপনারা প্রত্যেকেই জানেন। এই মুহূর্তে দুই যুযুধান দুপক্ষ সেখানে লড়াই করেছে। আজ তাদের রেজাল্ট বেরোনোর দিন। এই মুহূর্তে যে রেজাল্ট হাতে এসে পৌঁছেছে, এখনো পর্যন্ত 1,500 ভোটে এগিয়ে শুভেন্দু। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শোনাবো। আমার ডেফিসিট হয়েছিল অ্যাপ্রক্স 2000। সেকেন্ড রাউন্ড ছিল হিন্দু এলাকা, আমিও 2000 কভার করেছি। 2200 ভোটে আমি ভবানীপুর অ্যাসেম্বলি থেকে আমার সেকেন্ড রাউন্ডে 4,500 মতো লিড হয়েছে। থ্যাঙ্কস টু এভরি হিন্দু those who are cast in favor of me in ward number 63. Expected result 3, 4, 5, 77 নম্বর ওয়ার্ড। এখানে মমতা ব্যানার্জি ভালো লিড দেবেন। আমি যা প্রথম থেকে বলেছি 7, 8, 9, 10 আমি ওই বড় লিড কভার করব। 10 রাউন্ডের পর থেকে আমি এগোতে থাকবো এবং এক্সপেক্টেড মমতা ব্যানার্জি এগেন ডিফিট in ভবানীপুর অ্যাসেম্বলি। মালদা মুর্শিদাবাদে মানুষকে যেভাবে দেখা যাচ্ছে ভালো বিজেপি সরকার করছে এটুকু বলবো, এবং ক্লিয়ার ম্যান্ডেট, একদম ক্লিয়ার ম্যান্ডেট বিজেপি সরকার। দাদা দক্ষিণ কলকাতায় আপনি অনেকটা লিডে রয়েছে, তৃণমূলের গড়ে কি এবার কার্যত লোকজন হিন্দুরা তারা মমতা ব্যানার্জিকে রিজেক্ট করছে। ইনিশিয়াল ট্রেন্ড তাই হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে হাসান নামে, জাতের নামে বিকুল্লাহ চৌধুরীর মতো লোক পিছাচ্ছে, সৈকত পাঁজা আমার ভাই এগোচ্ছে। ভেরি গুড সিম্পটম। দীপক হালদার এগোচ্ছে। এটা আনএক্সপেক্টেড, মানে যে সিটগুলো, বাকি তো এক্সপেক্টেড। শিবপুরে আমরা এগোচ্ছি, নর্থ হাওড়া এগোচ্ছি। ভেরি গুড ট্রেন্ড। উত্তর কলকাতা তো শুরু করে দিয়েছে, রাসবিহারীতে এগিয়ে রয়েছেন স্বপন দাস গুপ্ত। উত্তর কলকাতা তো বলছেন না কেন 2277-এ, যেখানে ওদের ভোট অনেক, আমি অনেকটাই পেছাবো। তারপরে মেকআপ করবো। উত্তর কলকাতা তো এগিয়ে রয়েছে। আমি যখন 70 নম্বর ওয়ার্ডে ঢুকবো তখন ছক্কা মারতে শুরু করবো। All Hindus are united in favor of জয়, পশ্চিম বাংলার জনগণের জয়। मेरा एक्सपेक्टेड है, मेरा 4,500 लीड हुआ सेकंड एक्सपेक्टेड है। हिंदू बोलते तो टीएमसी की तरफ से बोला जा रहा है कि अभी जो वार्ड है वो आपके फेवर में, बाकी जो मेजॉरिटी वार्ड है वो बाद वाले जब खुलेंगे तो उनके फेवर में जाएंगे। उनका वो आप नहीं मुखे लग दादा हिंदी हिंदी ऑल ओवर जो ट्रेंड এই মুহূর্তে আমরা শুনলাম শুভেন্দু অধিকারী, তিনি বক্তব্য রাখলেন। তার বক্তব্য এবং জয়ের ব্যাপারে তিনি প্রবল আত্মবিশ্বাসী এবং একেবারে তিনি ওয়ার্ড ধরে ধরে বলে দিলেন যে কোথায় তিনি ঝড় উঠিয়ে দেবেন, একেবারে গেরুয়া শিবিরে গেরুয়া আবিরের ঝড় খেলবেন, সেই বিষয়ে কিন্তু তিনি একেবারে ওয়ার্ড উল্লেখ করে বলে দিয়েছেন। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। ভবানীপুরে রয়েছে সঞ্জয়, সঞ্জয়ের সাথে কথা বলবো। ভবানীপুরের যে এই মুহূর্তের পারদ কতটা চড়েছে সেই বিষয়ে বুঝবো। সঞ্জয়, এই মুহূর্তে শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ সঞ্জয়, এই মুহূর্তে ভবানীপুরে রয়েছে তুমি, সেখানে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, সেখানে এই মুহূর্তে কি অবস্থা, আপডেট জানাও।
এই হাই ভোল্টেজ ভবানীপুরে তুই একদম হাই ভোল্টেজ প্রার্থী, একদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং হাই ভোল্টেজ এবং বাইরে কর্মী সমর্থনে দিচ্ছে। যেমনটা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে বলেছিল সাংবাদিকের মুখোমুখি হয়ে প্রথম দুটো রাউন্ডে তিনি এগিয়ে হবেন, পরে দুই রাউন্ড মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে মুসলিম শাসিত ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে গিয়ে ঠিক একদম যেমন তিনি বলেছেন অক্ষর অক্ষর মিলে গেলেন। সেকেন্ড রাউন্ডে হচ্ছে শুভেন্দু অধিকারী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4000 ব্যবধানে ভোটে এগিয়েছিলেন। মানে এই বর্তমানে এমন যে 4 রাউন্ড গণনা চলছে, সেই গণনা রাউন্ডে দেখা যাচ্ছে আবার শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এগিয়ে যাচ্ছে। ঠিক যেমনটা শুভেন্দু অধিকারী বলছে ঠিক তেমনটা বলছে, ঠিক তেমনটাই হচ্ছে যে যে এরিয়াগুলো মূলত তিনি বললেন যে সংখ্যালঘু ভোট ব্যাংক আছে সেখানে টিএমসি এগোবে, ঠিক তেমনটাই একদম ঘড়ির মধ্যে মিলে যাচ্ছে পরিষ্কার। শুভেন্দু অধিকারী এর আগের ভোট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় 4143 ভোটের মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিল, কিন্তু এই রাউন্ডে আবার দেখা যায় শুভেন্দু অধিকারী এখন ওই 4143টাকে ওভারটেক করে শুভেন্দু অধিকারী এখন এই প্রায় 183 ভোটে এগিয়ে, মানে আবার শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার পিছিয়ে যাচ্ছে। দেখা যায় এখন মাত্র 3 রাউন্ড গণনা চলছে, দেখা যায় পরে কত এখন 20 রাউন্ড গণনা হবে, দেখা যায় যেমনটা শুভেন্দু অধিকারী বলছে 18 রাউন্ড পর্যন্ত শুভেন্দু অধিকারী এগিয়ে যাবেন, তারপর দেখা যাবে ধীরে ধীরে শুভেন্দু অধিকারী এখান থেকে তিনি জয়লাভ করবেন, একদম পরিষ্কার। শুভেন্দু অধিকারী যেমন ঠিক বলছে ঠিক তেমনটাই মিলে যাচ্ছে। অপরূপা, সঞ্জয়, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো বার্তা পাচ্ছ, কোনো তাদের তরফ থেকে কোনো বক্তব্য? তৃণমূল বঙ্গ কংগ্রেস থেকে কর্মী সমর্থন যারা বাইরে বড় যারা ভারতকে এখনো পর্যন্ত এই যে সেখানে পর্যন্ত প্রবেশ করেনি, তারা পরিষ্কার যে তারা আশাবাদী যে ভবানীপুর যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ভবানীপুর থেকে জয়লাভ করবে। এবং যেহেতু আগের রাউন্ডে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় 4385 ভোটে যখন এগিয়েছিলেন, বাইরে কর্মী সমর্থন যারা আছে তৃণমূল কংগ্রেস কর্মী তারা উল্লাসিত করছিল, কিন্তু এখানে আবেগে কোনো মাত্রা নেই। কারণ তবে এখন ঘড়িতে বাজে প্রায় 10:30, প্রায় 11টার কাছাকাছি, এখন অনেক রাউন্ড বাকি আছে, তার পরবর্তীকালে বোঝা যাবে যে পরের রাউন্ডে কি কথা বলে এগিয়ে করছে। অপরূপা, ধন্যবাদ সঞ্জয়, সেখানে তুমি থাকছো, নজর রাখো পরিস্থিতির দিকে, আমরা আপডেটের জন্য আবারও যোগাযোগ করব তোমার সাথে। এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে আমার কাছে আপডেট, সেক্ষেত্রে জানাতে চাইবো মোথাবাড়ি সেখানে তৃণমূল প্রার্থী এমডি নজরুল ইসলাম 2004 ভোটে এগিয়ে রয়েছে। চুঁচুড়ার দিকে চোখ রাখলে চুঁচুড়া বিধানসভায় বিজেপির প্রার্থী সুবীর নাগ, তিনি কিন্তু টিএমসি প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের থেকে এগিয়ে রয়েছেন 321টি ভোটে। প্রথম রাউন্ড গণনা শেষে সাগরদিঘিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস এই মুহূর্তে এগিয়ে রয়েছে 754 ভোটে। ফারাক্কা বিধানসভায় প্রথম রাউন্ডের গণনা শেষে 560 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম। এই মুহূর্তে আরো একটি দিকে যাব, দক্ষিণ হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরী এগিয়ে। যদি চোখ রাখি বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিভাস সর্দার 12,000 ভোটে এগিয়ে, এখানে কিন্তু বিভাস সর্দার সেখানে 12,000 ভোটে এগিয়ে রয়েছে। আলিপুর দুয়ারে কুমারগ্রাম সেখানে প্রায় তৃতীয় রাউন্ড শেষে 2,400 বেশি ভোটে এগিয়ে কুমারগ্রাম বিজেপি প্রার্থী মনোজ কুমার ওরাও, এখানে কিন্তু কুমারগ্রামে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পাঁশকুড়া পশ্চিমে বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি প্রথম রাউন্ডে 230 ভোটে এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সিরাজ খান। প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী 1590 ভোটে এগিয়ে, 1590 ভোটে এগিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থী তরুণ মাইতি কিন্তু পিছিয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে ময়না, তমলুক, পাঁশকুড়া পূর্ব, খেজুরি, দক্ষিণ কাঁথির সর্বত্র কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। খানাকুলে সেখানে প্রথম রাউন্ড শেষে বিজেপি এগিয়ে রয়েছে সুশান্ত ঘোষ 5500 ভোটে। পুরসুরাতেও দ্বিতীয় রাউন্ড শেষে 2500 ভোটে এগিয়ে বিজেপির বিমান ঘোষ। গোঘাট তৃতীয় রাউন্ডে 8000-এ এগিয়ে বিজেপির প্রশান্ত দিগার। আরামবাগে 10 রাউন্ড শেষে 2809টি ভোটে এগিয়ে রয়েছে বিজেপির হেমন্ত বাগ। মুর্শিদাবাদের কান্দি বিধানসভায় সেখানেও তৃতীয় রাউন্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার মিম প্রার্থীর চেয়ে 7489 ভোটে এগিয়ে রয়েছে। বালিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, সেখানে সঞ্জয় সিং 3300 ভোটে এগিয়ে রয়েছে। প্রথম রাউন্ড শেষে হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু 3731 ভোটে এগিয়ে। কোচবিহার উত্তরে 880 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকুমার রায়। দক্ষিণ কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ দাস 3534 ভোটে এগিয়ে, সেখানেও পিছিয়ে পড়েছে তৃণমূল প্রার্থী। আসানসোলে সেখানে তৃতীয় রাউন্ড শেষে 10,000 ভোটে এগিয়ে অগ্নিমিত্রা পল। আসানসোলে 10,000 ভোটে এগিয়ে অগ্নিমিত্রা পল। দক্ষিণ কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থী অরুণ দাস জানালাম যেমনটা 3534 ভোটে এগিয়ে।
জলপাইগুড়ির সদরে সেখানেও বিজেপি এগিয়ে থাকছে এবং সে কারণে ইতিমধ্যে সেখানে উল্লাসও শুরু হয়ে গিয়েছে। রামনগর বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডল তিনিও 1884 ভোটে এগিয়ে তৃতীয় রাউন্ডের শেষে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী অখিল গিরি। এটাও কিন্তু রামনগর বিধানসভাও কিন্তু যথেষ্ট একটা হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু এই মুহূর্তে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলই কিন্তু এগিয়ে রয়েছেন। অখিল গিরি বহুদিনের বিধায়ক, তিনি পিছিয়ে পড়েছেন এই মুহূর্তে। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে আমরা আজকের ট্রেন্ড কি বলছে এই মুহূর্তে, এখনো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি অনেক জায়গা থেকে এগিয়ে রয়েছে। তো এই বিষয় নিয়ে আলোচনায় আসবো। আমাদের এই মুহূর্তে যে ট্রেন্ড রয়েছে, বিজেপি 119-এ রয়েছে, তৃণমূল কংগ্রেস 89-এ রয়েছে, কংগ্রেস এই মুহূর্তে 0 চলে গেছে, সিপিআইএম 1 এবং অন্যান্য 1। এই সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু একটা স্বাভাবিকভাবেই আলোচনার প্রসঙ্গ থাকছে এবং সেই আলোচনায় আমরা আসব। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে উপস্থিত, আমি শুরু করব ওদিক থেকে, একেবারে বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে। পাশাপাশি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুজিত চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে। আমরা আলোচনায় আসব আজকের এই বিষয় নিয়ে। রেজাল্ট বহু প্রতীক্ষিত ফলাফল, কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড যা বলছে, আমি প্রথমেই চন্দ্রশেখর বাবুর কাছে আসব এবং এই বিষয় নিয়ে আসব যে আজকের যে ট্রেন্ড, কি মনে হচ্ছে চন্দ্রশেখর বাবু, এর পিছনের কারণটা কি, গুপ্ত রহস্য কি? দেখুন, পশ্চিমবঙ্গে ইতিহাস তৈরি করলো নির্বাচন কমিশন এবং সেই ইতিহাসের কারিগর হচ্ছেন একজন বাঙালি পশ্চিমবঙ্গের আইএস ক্যাডারের মানুষ সুব্রত গুপ্ত। সেই ইতিহাসের সঙ্গে বাংলার মানুষ সামিল হলো এবং স্বাধীনোত্তর পর্বে 92-93% যে ভোট হয়েছে সেই ভোট আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়নি। এবং সেই অনুযায়ী আমরা যে দেখতে পাচ্ছি, মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকারে পার্টিসিপেট করে তবে সেক্ষেত্রে সব সময় যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সিটা, চান্স ট্রেন্ডটা বেশি থাকে। আপনি 77 সালে যখন পরিবর্তন হয়েছিল সেই সময় 69% ভোট পড়েছিল। 2011-তে যখন পরিবর্তন হয়েছিল সেই সময় 83% ভোট পড়েছিল এবং 2026-এ 93% ভোট পড়েছে। সুতরাং স্ট্যাটিস্টিক্স বলছে যে যখনই ভোট বেশি পড়বে সেটা কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি, অ্যান্টি এস্টাবলিশমেন্ট। এবং সুতরাং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, যেগুলোকে বলা হতো যে তৃণমূলের গড়, সেই গড়ে কিন্তু ভাঙন দেখা দিচ্ছে। এবং রাসবিহারীর মতো আসন, সেইখানে বিজেপি এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছি। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে, যেখানে বলে গতবার শুধুমাত্র ওই আইএসএফের যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি জিতেছিলেন, নওশাদ সিদ্দিকী। তো সেই জায়গাগুলো যে এই যে ফাটল যে ধরছে, তার কারণটা হচ্ছে মানুষের মধ্যে একটা পরিবর্তনের হাওয়া। যে অনেক তো দেখলাম, ঠিক আছে দেখি, ঠিক যেই জিনিসটা 2011-তে মানুষ বামেদের বিরুদ্ধে যে পরিবর্তন, মানে তৃণমূলের যে বিরাট সংগঠন ছিল তা নয়, সেই সংগঠনের বাইরে গিয়ে মানুষ সেই সামিল হয়েছিল যে না, অনেক দেখেছি পরিবর্তন। ঠিক সেম জিনিস 2026-এ যে অনেক দেখেছি 15 বছর পরিবর্তন। এবং সেই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে, কাকদ্বীপ থেকে শুরু করে, আপনার কাটোয়া থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আপনি দেখুন যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যে তাদের সংগঠন নেই, তাদের অনেক রকম মানুষের বক্তব্য রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার রয়েছে, যুবসাথী রয়েছে, কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে বারে বারে এখানে এসে মানুষের কাছে পৌঁছে মানুষের জন্যে যে ডবল ইঞ্জিন সরকার দরকার। এবং পশ্চিমবঙ্গ একটা জিনিস, সেটা গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গ কিন্তু বিরোধী আসনেই বসে আছে। সুতরাং পশ্চিমবঙ্গের এই স্বাদ পরিবর্তন দরকার এবং সেই স্বাদ পরিবর্তনে মানুষ যদি সামিল হচ্ছে, এবং সেটা যদি না হয় মানুষ আবার পরিবর্তন করবে।
একেবারে শুধু স্বাদ পরিবর্তনের বিষয়টা কি, নাকি মানুষ এবারে বলা যেতে পারে যে নিজের ভোট নিজে দেয়া, এই যে একটা কথা প্রচলিত যে নিজের ভোটটা নিজে, এবারে কি দিতে পেরেছে? কারণ এবারে শাসক দল অনেকাংশেই কিন্তু দেখা গেছে তাদের মধ্যেও মত পার্থক্য দেখেছি। এক শ্রেণী বলেছে যে না, এবারের ভোট অনেক রকমভাবে অনেক কারচুপি করা হয়েছে, অনেক রকম কারচুপি, কিন্তু আর এক দল তারা কিন্তু বলেছেন আর এক শ্রেণী যে না, এবারের ভোটটা ঠিকঠাক হয়েছে, মানুষ কিন্তু পরিষ্কারভাবে ভোট দিয়েছে, নিজেদের ভোট নিজেরা দিতে পেরেছে, মানে সাদা ভোট সাদাভাবে দিয়েছে। এই যে জায়গাটা, তো তাহলে কোথাও গিয়ে আজকের যে ট্রেন্ডটা, এরপরে তো আর কিছু তাহলে বলার থাকে না। হ্যাঁ, একদমই তাই। তার কারণটা হচ্ছে আপনি মানুষের সঙ্গে কথা বলা, নির্বাচনের পর 23 এবং 29, তারপরে আপনি যে কোনো মানুষের সঙ্গে কথা বলে প্রত্যেকের একটাই কথা, খুব ভালো ভোট হয়েছে, খুব ভালো ভোট হয়েছে এবং তারা ভোট দিয়েছে। কোনো জায়গায় লাইন হয়তো হয়েছে, কোনো জায়গায় তাড়াতাড়ি হয়েছে, কিন্তু কোনো রকম কোনো অভিযোগ যে নির্বাচনের লাইনে দাঁড়িয়ে আমার ভোটটা দিতে পারলাম না, বা ধরুন তার আগে এসআইআর পর্ব একটা ছিল, সেখানে এই যে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি বারবার বলেছেন যে এসআইআর হতে দেবো না, পশ্চিমবঙ্গে এসআইআর হলে প্রচুর নাম বাদ যাবে, কিন্তু যেগুলো জেনুইন যেটা, সেইটাই তো বাদ গেছে। যারা মৃত ভোটার, যারা ফেক ভোটার, যারা ঘুটপেশি যারা ঢুকেছে, সেই সমস্ত জায়গা বাদ গেছে, যার ফলে আজকের এই নির্বাচনে এই 92-93% মানুষ যে নেমে এসেছেন, মানুষ বহু বয়স্ক মহিলা, আমি নিজে যখন যেদিন গেছি এত বয়স্ক মহিলারা সমস্ত এসছেন, এবং তার সঙ্গে আমি বলবো মহিলাদের ভোটও কিন্তু এবারে প্রচুর প্রচুর মহিলারা, যারা অনেক সময় ভোটের দিন হয়তো বাড়িতে থাকেন, বেরোতে চান না কোনো কারণে, মহিলাদের শতাংশ আপনি যদি দেখেন যে মহিলারা প্রায় 80-85% তারাও কিন্তু ভোট দিয়েছেন। ফিমেল ভোট সবথেকে বেশি ভোট তারাই দিয়েছেন, পুরুষদের তুলনায় ভোট তাদের বেশি পড়েছে। একদম। আমরা এই মহিলা ভোট নিয়ে আলোচনা প্রসঙ্গে আসব, একটু সুজিতদার কাছে আসব। এবং সুজিতদা, এইবারে পোড় খাওয়ার সাংবাদিকতার জীবন, কিন্তু এইবারের নির্বাচনে একটা ভোটের দিন কিন্তু রক্তক্ষয়ী ভোট হয়নি, সেগুলো তো সবই গেল, কিন্তু একটা জিনিস যেটা কমনলি আমরা বারবার নির্বাচনে দেখেছি, যে অনেকাংশে অভিযোগ উঠলো, ভোট দিতে এসে দেখলাম আমার ভোটটা দেওয়া হয়ে গেছে, কোথায় কি করে যে হলো বুঝতে পারছি না। এই কথাটা কিন্তু এবারে একেবারে শোনা যায়নি। এই বিষয়ে আসবো, একটু কি বলবেন? আপনি এবং সবাই যে কথাটা বলছেন যে এবার ভোট খুব সুন্দরভাবে হয়েছে, প্রত্যেকটি মানুষ তার নিজের নিজের মত ভোট বাক্সে ফেলতে পেরেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রক্তক্ষয়ী ব্যাপারটা হয়নি, রক্ত ঝরেনি। রক্ত তো দুরকম ঝরে, একটা হৃদয়ে ঝরে আর একটা শরীরে ঝরে, সে প্রসঙ্গে আসছি। তার আগে আমি আমার সঙ্গে যিনি আছেন তাকে আমি বলছি, উনি বলছেন যে ইলেকশন কমিশনের সুব্রত বাবুকে ধন্যবাদ জানিয়েছেন আপনি। ঠিকই কথা, সুব্রত বাবু গিয়ে ধরেছেন দক্ষিণ 24 পরগনায় যে কিভাবে ভোটের নামে কি কি চুরি হচ্ছিল, ঠিকই কথা। কিন্তু একা সুব্রত বাবুকে ক্রেডিট দেওয়াটা ঠিক হচ্ছে না, কেননা এসআইআর ইলেকশন কমিশনের যে কথাবার্তা ছিল, সে কথাবার্তার মধ্যেও কিন্তু একটা ঝোঁক ছিল, সেটা হচ্ছে কেন্দ্রীয় শাসক দলের প্রতি। এটা আমরা কথাবার্তার মধ্যে বুঝতে পেরেছি। আমরা প্রেম কি লুকিয়ে রাখা যায়? প্রেম ফুটে বেরোবেই কিছু না কিছু ব্যাপারে, মনস্তত্ত্ব তাই বলে। আরেকটা রয়েছে যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তা মোটামুটি যেরকম প্ল্যানিং ছিল বাংলা দখলের, সেই প্ল্যানিংগুলো কাজ করেছে। আর যেটা কাজ করেছে, শাসক দলের বামফ্রন্টের চলে যাওয়ার মধ্যে বামফ্রন্টেরই মূর্খামি ছিল। আবার তৃণমূল যদি ক্ষমতা থেকে চলে যায়, যদি এ কথাটা ব্যবহার করছি এই জন্য যে এখনো 4-5 রাউন্ডের ব্যাপার চলছে, 20, 25 এবং সর্বোচ্চ নাকি 27 রাউন্ড পর্যন্ত, চুচড়ায় নাকি 27 রাউন্ড পর্যন্ত হবে। তো যাই হোক, এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের যেটা ভাবতে হচ্ছে সেটা হচ্ছে যে এসআইআর এর যে লোকগুলো মারা গেল, সেগুলোকে তো আপনি রক্তক্ষয়ী বলবেন না। রক্তক্ষরণ হয়নি, রক্তক্ষরণ হয়েছে। এই এসআইআর এর আগে পর্যন্ত বলা হচ্ছে যে 84 থেকে 85% ভোট পড়েছিল, এবার বলছে 92% ভোট পড়েছে। 92% ভোট পড়েছে মানে কি, ওই 60 লক্ষ, 90 লক্ষ, 80 লক্ষ যে ভোটারটা বাদ গেল, তারপর যেটা দাঁড়ালো সেইটার ওপর হয়েছে 92 লক্ষ।
যদি ওটা বাদ না যেত তাহলে সে একই ঘুরে ফিরে ওই 84-85 মধ্যেই দাঁড়াতো। বিরাট কিছু বলা যাবে না, যেটা হচ্ছে যে মানুষ প্রচন্ড পরিমাণে গণতান্ত্রিক হয়ে গেছে, মানুষ প্রচন্ড পরিমাণে ভোট, গণতন্ত্র, রাজনৈতিক আমার জবাব দেওয়ার জায়গাটা বহুলাংশে বেড়ে গেছে, এরকম আমার মনে হয়নি। না, কিন্তু এইটাও তো একটা ঠিক, এসআইআর এ যে নামগুলি বাদ গেছে সেগুলো তো সবই হয় মৃত ভোটার, না হলে ভুয়ো ভোটার, না হলে ভুতুরে ভোটার। তো সেগুলো বাদ চলে যাওয়া মানে তো যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নিট, যেটা সেটার মধ্যে থেকে ভোট দিয়েছে, ভোটদান হয়েছে, এইরকম একটা বিষয় মাথায় ঢোকানো হয়েছে যে ভুতুরে ভোটার, মৃত ভোটার এইগুলোই বাদ গেছে, আর বাকি একদম মানে ছাক্কা বেরিয়ে এসছে। প্রচুর ভোটার যারা কয়েক পুরুষ ধরে এখানে আছে, বরাবর এখান থেকে আছে, তাদের নামও কিন্তু বাদ গেছে। আপনি কি নির্বাচন কমিশনের কাছ থেকে সেটা পেয়েছেন যে কত নাম বাদ গেছে? এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কি সঠিক হিসাব দিতে পেরেছে যে কতজন ভোটার ভোট দিতে পারতো? ট্রাইব্যুনাল দেখানো হয়েছে, ট্রাইব্যুনালের যে হিসেবটা করা হয়েছে, আপনি বলবেন ট্রাইব্যুনাল যে হিসেবটা দেখানো হয়েছে সেই হিসেবটার মধ্যেও কি স্বচ্ছতা আছে? এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না। আরেকটা কথা বলে শেষ করতে প্রশ্নটা চাই, বিচার ব্যবস্থার উপরে চলে যাচ্ছে কিন্তু সুজিত বাবু। হ্যাঁ যেতে পারে, যেতে পারে, কেন বলছি আপনাকে, কি হবে, অ্যারেস্ট হবে তো? যাই হোক, না, না, কেউ ঘটনা arrest হচ্ছে হবে সংবিধানে এসআইআর নয়, আইআর কথাটা, এতে 19টা ফর্মের কথা বলা আছে, কিন্তু যে 20 নম্বর ফর্মটি আমাদের সামনে হাজির করলো, যদি সাংবিধানিক ভাবে যে ফর্মগুলোর হিসেব দেওয়া আছে নির্বাচন কমিশনে, দেখবেন ওই 19টা ফর্মের সঙ্গে কিন্তু এবার ফর্মের যে প্রফর্মাটা মিল নেই, স্পেশাল তো 20তম করা হচ্ছে। এই স্পেশাল যে বলা হচ্ছে, এটা কি সংবিধান ভাবে ওটাকে বিলটা পাস হয়েছে যে আমরা এই ফর্মটাকে চেঞ্জ করছি? না, কোর্টে তো চ্যালেঞ্জ হয়েছে, কোর্টে তো চ্যালেঞ্জ আমার হয়েছে। বন্ধুই চ্যালেঞ্জ করেছে, তাকে সুপ্রিম কোর্ট 5 বার ডেট দিয়েছে, এবার ডেট দিয়েছে ভোটের পর। ডক্টর সুবোধ রায়, তিনি হচ্ছেন একজন নিউক্লিয়ার ফিজিক্সের সায়েন্টিস্ট আচ্ছা। এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার। সেটা বিচার হবে, বিচার হবে ভোটের পর, বিচার হবে, মানে হয়ে যাবে এখন। মানে অনেকটা হয়ে গেল কি যে আমরা ছাদের ওপর একটা পার্টি দিচ্ছি, তলায় আগুন লেগেছে, একজন এসে বললো ভাই আগুন লেগেছে তলায়, বলে ঠিক আছে ওপরে তো পার্টি হচ্ছে, পার্টিটা শেষ হয়ে যাক, তারপরে এই আগুনটা নেভাবো। এইরকমই ঘটনাটা গিয়ে দাঁড়ালো। বলো আর কি জানো? একেবারে চন্দ্রশেখর বাবু কিছু বলার চেষ্টা না করছেন। আমি ওইটাই বলছিলাম যে সুজিত বাবু যে কথাটা বলছেন খানিকাংশে ঠিক। দেখুন, একটা যে কোনো কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, সুতরাং অ্যাবসলিউটলি স্যাক্রোস্যান্ট হয়েছে সেটা আমি বলছি না, কিন্তু একটা স্পেশাল রিভিশন আজকে শুধু পশ্চিমবঙ্গে তো হয়নি, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ একেবারে উতলা হয়ে উঠেছেন, রাজ্য সরকার উতলায় উঠেছেন, না এসআইআর হতে দেবো না, কিন্তু সেই এসআইআর তো হলো। সেই এসআইআর কে চ্যালেঞ্জ করে মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে অবধি সুপ্রিম কোর্টে গেলেন, গিয়ে মামলা করলেন। তার পরবর্তী ক্ষেত্রে আমরা মোথাবাড়িও দেখলাম, সে সুপ্রিম কোর্টের অর্ডারের উপরে যেভাবে জুডিশিয়াল অফিসারদের এনগেজ করা হলো, তার কারণ কি না, স্টেট গভর্নমেন্ট অফিসার দিচ্ছিল না, যে অফিসারদের দেওয়ার কথা সেই অফিসারদের দিচ্ছিল না, বাধ্য হয়ে তখন জুডিশিয়াল অফিসারদের আনা হলো এবং অন্য রাজ্য থেকেও নিয়ে আসা হলো, নিয়ে এসে যাতে এটা প্রসেসটা হয়। তার কারণটা হচ্ছে ইলেকশন কমিশন সেটাই চাইছিল, যাতে ম্যাক্সিমাম লোক মতে ভোট দিতে পারে, এবং সেইটাই উদ্দেশ্য নিয়ে করা হলো। এবং তার সঙ্গে যেটা সেটা হচ্ছে যে এর পরবর্তী ক্ষেত্রে যখন দেখতে পাওয়া গেল আবার সুপ্রিম কোর্ট 142 আর্টিকেল 142 উপরে অর্ডার দিল, 142 রাম বলে আমাদের বাবরি মসজিদের ক্ষেত্রে 142 ইম্পোজ, তারপর আবার এই ক্ষেত্রে 142 ইম্পোজ করে সুপ্রিম কোর্ট বলল না, আবার একটা ট্রাইব্যুনাল ফরমেশন করলো, ট্রাইব্যুনাল গিয়ে সমস্ত হাইকোর্টের রিটায়ার্ড জজেদের দিয়ে 19টা বলে ট্রাইব্যুনাল হয়েছে, সেখানে তারা গিয়ে মানুষরা করতে যাবে, গিয়ে দরখাস্ত করবে, করে তাদের নাম ভোটাধিকার, হয়তো হ্যাঁ তারা এই ভোটে ভোট দিতে পারলো না। কিন্তু এইখানেও তো নিন্দুকেরা যেটা বলছে, এই যে যেমন আপনি বললেন যে এসআইআর এর এত বাধা দেওয়া হলো, কিন্তু তারপরেও তো এসআইআর হলো, কিন্তু নিন্দুকেরা বলছে অনেক ফাঁক ফোকরও থেকে গেল। আর যদি ট্রাইব্যুনালের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রেও তো 27 লক্ষ আটকে রইল। তো কথাটা হচ্ছে যে কোনো একটা কিছু প্রসেস করতে গেলে সেখানে সম্পূর্ণ কিছু ভুল ত্রুটি হয়, যেটা আমি প্রথমেই বললাম।
তো সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন সেই ভুল ত্রুটির মধ্যে দিয়েই কিন্তু আজকে যারা এই কথা বলছেন আর যারা মানুষ ভোট দিয়েছেন সেই 92% ভোটার কিন্তু তারা খুশি, ইলেকশন কমিশনের ওপর খুশি। তারা তাদের বক্তব্যগুলো যদি আপনি শোনেন, প্রত্যেকটি মানুষ বলছে যে হ্যাঁ আমরা নির্বাচনে এবারে নিজের ভোটটা নিজে দিলাম। আমার বাবা যিনি মারা গেছেন তিনি এবারে ভোটটা দেননি কিন্তু। সুতরাং মানুষের কথা ভেবে নির্বাচন কমিশন যেটা করেছে, আর আজকে আমরা যে রেজাল্টটা দেখতে পাচ্ছি সেই রেজাল্ট অনুযায়ী আগামী আর কয়েক ঘন্টার মধ্যে আমরা বুঝতে পারবো পশ্চিমবঙ্গের খতা এবং অন্য সারা ভারতবর্ষের অন্য জায়গায়, যেখানে তামিলনাড়ু থেকে শুরু করে পুদুচেরি থেকে শুরু করে অন্য জায়গার আসাম, যেখানে যেখানে নির্বাচনে তাদের রেজাল্ট কোনখানে কি হচ্ছে সেটা আমরা জানতে পারবো। কিন্তু কথাটা হচ্ছে যে নির্বাচনে মানুষ যদি, নির্বাচনটা তো মানুষের জন্যে, সুতরাং মানুষ যদি সেখানে নির্বাচনে সামিল হয়ে থাকে এবং তারা যদি খুশি হয়ে থাকে, কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে হতেই পারে। আচ্ছা, এই ভুল ত্রুটির প্রসঙ্গে সুজিতদার কাছে আসবো। এই মুহূর্তে একটা আপডেট দিয়ে দেখবো। এই মুহূর্তে কিন্তু ভবানীপুরে সেখানে কিন্তু পিছিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী, 898 ভোটে কিন্তু পিছিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের বড় আপডেট। আমরা সামান্য আপডেটও ভবানীপুরের আপনাদের দিতে থাকবো, তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরের পাখির চোখ সকলেরই। আসবো সুজিতদার কাছে। সুজিতদা, যেমনটা চন্দ্রশেখরদা বললেন যে ভুল ত্রুটি, এত বড় একটি কাজে ভুল ত্রুটি যদি হয় সেক্ষেত্রে হতেই পারে, কিন্তু এই ভুল ত্রুটি যদি একটা সরকার পরিবর্তনের চাবিকাঠি হয়ে যায় তাহলে সেটা কি সামান্য ভুল ত্রুটি থাকে? মানুষ ভোট দিচ্ছেন, নিঃসন্দেহে সত্যি কথাই মানুষ ভোট দিচ্ছেন। মানুষ কাকে, কোন দলকে আনবেন কোন দলকে আনবেন না সেটা তাদের বিচার্য। কোন দলকে এনে তারা ঠিক করবেন, কোন দলকে এনে ভুল করবেন সেসবও মানুষ বিচার করে, মানুষ বোঝেও। এর আগের নির্বাচনেও আমরা এরকম দেখেছি যে অনেকে বলেছেন যে আমি এনে ভুল করেছি, আবার অনেকে বলেছেন না আমরা এটা ঠিক ডিসিশন নিয়েছিলাম। এরকম মানুষের নানান রকম মতামত থাকে। আমি ওটা নিয়ে এখনই কোনো কথা বলবো না, কারণ রাউন্ডের খেলা চলছে। তবে যে ট্রেন্ডটা আপনারা দেখাচ্ছেন তাতে 135 আপনারা দেখাচ্ছেন বিজেপিকে, টিএমসিকে দেখাচ্ছেন 87, সিপিএমকে 1, আদার্স 1। আদার্স বলতে আমার যতদূর মনে হচ্ছে রেজিনগরে হুমায়ুনকে বলছেন আপনারা। তো যাই হোক, ঘটনা যেটা হচ্ছে, মূল যে ভোটটা ছিল তার 30% একটা ভোট ছিল মুসলিম ভোট। এই মুসলিম ভোটকে একদম ব্যাংক হিসেবে আগের যত সরকার ছিল তারা ব্যবহার করে এসছে। কংগ্রেস একসময় সেভাবে ব্যবহার করেছে, বামপন্থীরা একরকম ভাবে ব্যবহার করেছে, তৃণমূলও ব্যবহার করেছে। একমাত্র সেদিক দিয়ে বলতে পারেন যে বিজেপি প্রথম থেকেই বলে এসছেন, শুভেন্দু অধিকারীও বলেছেন আমাদের ওই ভোট চাই না। যদিও সাংবিধানিক নিয়ম অনুযায়ী কার ভোট চাই বা কার ভোট চাই না আপনি মনে মনে রাখতে পারেন, ওপেনলি বলতে পারেন না যে আমি হিন্দু ভোট চাই। এখনো বলছেন যে ভবানীপুরে আমি হিন্দু ভোটে জিতবো, নন্দীগ্রামে আমি হিন্দু ভোটে জিতবো। এই গ্যারেন্টিটা কি আছে যে কোনো মুসলিম ভোট দেয়নি শুভেন্দুকে? সে ভবানীপুরই হোক বা নন্দীগ্রামই হোক। তাহলে এজেন্ডা যেটা রয়েছে, এইখানেই তো বলবো সুজিতদা, এখানে নন্দীগ্রামের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যদি বলেও থাকেন যে একেবারে তিনি সরাসরি, আমরা সকলেই শুনেছি তিনি বলেছেন সংখ্যালঘু ভোট আমার চাই না, কিন্তু তাতেও নন্দীগ্রামের এই মুহূর্তের যা ট্রেন্ড সেখানে কিন্তু সংখ্যালঘু ভোট তিনি একটাও পাননি, এমনি এগিয়ে যাচ্ছেন। এটা তো হতে পারে না। গ্যারান্টি আছে কেউ দিতে পারবে? একেবারে সংখ্যালঘু ভোট তিনি ডেফিনেটলি পেয়েছেন। তাহলে এটা কি মানে সংখ্যালঘুরা এর পরেও কেন তাদের ভোট দিচ্ছে? 2021-এ 0.9% নন্দীগ্রামে জিতেছিলেন শুভেন্দু অধিকারী, সেটা ছিল 1956 ভোট। ভবানীপুরে তিনি প্রার্থী হয়েছেন, এই ভবানীপুরেতে মমতা ব্যানার্জি জিতেছিলেন 28,719 ভোটে, মানে 22.8% ভোট তিনি পেয়েছিলেন। এখন ওখানে একটা মিশ্র, মানে ওটাকে একটা, ভবানীপুরকে একটা ভারতবর্ষ বলা যেতে পারে। সব রকম ভাষাভাষীর মানুষ সেখানে আছেন, ধর্মমতের জায়গা থেকেও হয়তো বেশি কম হতে পারে। তা যেটা শুভেন্দুবাবু বলছেন যে আমি হিন্দু যে বুথগুলো, সেই বুথগুলোতে আমি এগিয়ে যাব এবং শেষ পর্যন্ত আমি জিতবো, মাঝখানে হয়তো পিছিয়ে পড়তে পারি যেখানে মুসলিম ভোট আছে। আর স্পষ্টতই উনি এটা বলছেন। যদি ভবানীপুরেতে শুভেন্দুবাবু জিতে যায় তাহলে তৃণমূলের জন্য একটা বড় জিজ্ঞাসা চিহ্ন চলে আসবে। আর শুভেন্দুবাবু যদি হেরে যান, অন্য জায়গাতেও যদি উনি জিতে আসেন,
তাহলেও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে যাবে। কেননা অমিত শাহের ভাষণ যদি শুনে থাকেন তাহলে দেখবেন যে শুভেন্দুবাবু নন্দীগ্রামে দাঁড়াতে চেয়েছিলেন, আমরা বলেছি শুধু নন্দীগ্রাম নয়, আমরা কিন্তু তোমাকে ভবানীপুরেও দেখতে চাই, এটা ভাষণে আছে, আমার কাছে রেকর্ড করা আছে। এখন এ কথা কেন বলেছেন? কারণ উনি বুঝেছেন যে ওখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিতে গেলে সেরকম প্রার্থী জুৎসই নেই, বরাবর যা দেখে এসছেন, শুভেন্দুকেই সেখানে মুখ হিসেবে দিতে হবে। এখানে দুটো ব্যাপার আছে, তাতে যদি শুভেন্দু জিতে আসেন তাহলে পরে সেটা বোঝা যাবে যে মমতা অপ্রতিদ্বন্দ্বী নন। আরেকটা জিনিস কি হতে পারে, সেটা হতে পারে শুভেন্দু যদি হেরে যান এখানে, তাহলে কর্তৃত্বটা শুভেন্দু যে হাতে পুরো নিয়ে রাখবেন তা না, বিজেপি বলতে পারবে যে তোমার ম্যাজিক সব জায়গায় কিন্তু কাজ করছে না, সুতরাং একটু আমাদের কন্ট্রোলে চলো। শুধু দাপিয়ে বেড়ানোর যে ব্যাপারটা, শুভেন্দুকে আটকে রাখা যাবে। কারণ 135 যে 36 দেখাচ্ছে আর কয়েকটা, কেন এবার তো 294 আসনে হলো না ভোট, 293, তার মানে ম্যাজিক ফিগার দাঁড়িয়ে গেল 147, তার থেকে 12টা মাত্র জায়গায় পিছিয়ে আছেন এখন পর্যন্ত। এবার দাঁড়িয়ে যাবে যে মুখ্যমন্ত্রী পদের কে আসবেন। একেবারে আমরা একটুখানি আরো একবার আপডেট দিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে ভবানীপুরেও সেখানে 898 ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী কিন্তু সেখানে পিছিয়ে পড়েছেন। আসবো আবার আলোচনায় যেমনটা ছিলেন। হ্যাঁ দাদা, এখানে সুজিত যে বিষয়টা আর একটা সংখ্যালঘু ভোট যখন নিয়ে কথা হচ্ছে তখন এই বিষয়টা একটু আসবো, যে সংখ্যালঘু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হয়েছে, এটা তো বরাবরই চিরাচরিত একটা প্রসেসে চলে আসছে। বরং এখান থেকে একেবারে বিজেপি হয়তো সেই জায়গাটা অনেকটাই বুক ঠুকে তারা হিন্দুত্ববাদী বলে নিজেদের একেবারে প্রমাণ করেছেন, বলেওছেন, সেখানে কুণ্ঠাবোধ করেনি। তারপরেও যে আজকের এই যে একেবারে গেরুয়া ঝড়, ইতিমধ্যে 11টা 10 এবং এই মুহূর্তে যা ট্রেন্ড, আপনি নিজেও বললেন যে 147 ম্যাজিক ফিগার সেখানে মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, এবং কার্যত কোন দিকে যাচ্ছে সেটা হয়তো আমরা অনেকেই আন্দাজ করতে পারি, যদিও আমরা এই মুহূর্তে বলতে পারবো না, তার কারণ এখনো অনেক রাউন্ড বাকি, অনেক জায়গা বাকি। কিন্তু তারপরেও তাহলে সংখ্যালঘু ভোটটা কি ফ্যাক্টর হয়ে দাঁড়ালো না খুব একটা? দেখুন, আপনি যেটাকে ঝড় বলছেন, যা হিসেব বা যা ট্রেন্ড যাচ্ছে, ঝড় কিন্তু এখনো পর্যন্ত বলা যাবে না। 137 থেকে 135 থেকে 147 পৌঁছতে গেলে তার 12টি আসন আরো দরকার। ওই 12টি আসন যেমন ওর বাড়বে, 224 যাচ্ছে এখন টোটাল কাউন্টিং এ, সেখানে 87 দেখা যাচ্ছে, ওখানেও যে আরো 20টা বাড়বে না, 25টা বাড়বে না, তার কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না যে না বাড়বে না, বাড়তে পারে। সুতরাং এক্ষুনি ট্রেন্ড বোঝা যাবে না। তবে ঝড় বলতে যেটা বোঝায়, ঝড় সেটা হয়নি। তার কারণ হচ্ছে যে ওই যে 30% মুসলিম ভোটের কথা বলছি, ওই মুসলিম ভোট কারোর ওপরই সেরকম ভাবে আস্থা রাখতে পারছেন না, যার জন্য একটা মজার ব্যাপার দেখুন, সিপিআইএম বামফ্রন্টের তরফে যখন কোথাও গিয়ে মিটিং করছে, সেখানে কিন্তু ভিআইপি বক্তা হাজির করতে হচ্ছে নওশাদ সিদ্দিকীকে। সেদিনকার ছেলে তো নওশাদ সিদ্দিকী, তাকে ভিআইপি বক্তা হিসেবে সিপিএম কে হাজির করতে হচ্ছে। কেন? সিপিএম এর মধ্যে এত বছর বাদে সম্পাদকে মোহাম্মদ সেলিমকে আনা হলো, তার আগে পর্যন্ত কি ছিল? ঘোষ, বোস, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, অমুক তমুক এইসব উচ্চ বর্ণের মানুষজনই কাজ করেছেন। কমিউনিস্ট পার্টি বলবে আমরা এইসব বর্ণ ব্যবহার করি না, আমরা দেখি আমাদের যোগ্যতার জায়গাটা থেকে দেখি কে হতে পারে। তাহলে বলতে হয় সেই যোগ্যতার তালিকায় কি একজনও মুসলিম ছিল না? আজকের দিনে তাকিয়ে কাকাবাবু ছিল তো, কাকাবাবু তো রাজনৈতিক এতে সংসদীয় না, সংসদীয় মনে করিয়ে দিলাম, কাকাবাবু সংসদীয় রাজনীতির মধ্যে ছিলেন না, সেটা প্রমোদবাবু ছিলেন না, ছিলেন না তো, কিন্তু প্রথম দিকে ছিলেন। আপনি বললেন যে কোন সব ঘোষ বোস মিত্তির এরাই ছিল, তা নয়। কাকাবাবু তো মুজফ্ফর আহমেদই তো প্রতিষ্ঠাতা, কাকাবাবু প্রতিষ্ঠাতা। তারপরে ঘটনাটা কি? শ্যামাপ্রসাদ মুখার্জিও তো বিজেপির প্রতিষ্ঠাতা ছিল, তারপর কারা এলো? এই তো আমি নেই মানে বলতে চাইছি, কাকাবাবুকে বাদ দিয়ে বলতে চাইছি। যাই হোক, কাকাবাবু সংসদীয় রাজনীতিতে আসেননি। যাই হোক, এখন ঘটনা যেটা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে এখন মুসলিমরা যেখানে আইএসএফ কে তার বিকল্প হিসেবে ভেবেছে, সেই জায়গায় তারা পাচ্ছে। আরেক জায়গায় হুমায়ুন, তাকে বিকল্প হিসেবে সেখানকার মানুষ পাচ্ছেন, তারা ওখানে কিছু বেশ ভোট যাচ্ছে। এবং বামেদের কাছেও কিছু মুসলিম ভোট কিন্তু এবার ফেরত এসছে, কংগ্রেসের কাছেও মুসলিম ভোট ফিরে এসছে। না হলে মৌসুম নূর সেই নার্ভটা বুঝতে পেরেছিলেন বলে তৃণমূল থেকে তিনি আবার শিফট করে কিন্তু কংগ্রেসে চলে গেছেন এবং তিনি কিন্তু জিতছেন। অর্থাৎ তিনি মানুষের নার্ভটা ধরতে পেরেছিলেন যে আমাকে কংগ্রেসে ফিরে যাওয়াটাই ঠিক হবে। সুতরাং এই মুসলিম ভোট যদি এরম ভাবে ভাগাভাগি না হতো, আর যেটা আপনি বললেন মহিলা ভোট,
হ্যাঁ, এই মহিলা ভোটেরও একাংশ, পুরোটা কথা বলছি না, মহিলা ভোটের একাংশও কিন্তু বাদ গেছে। মানুষের একটা বিরক্তি রয়েছে, তৃণমূল সম্পর্কে একটা বিরক্তি তৈরি হয়ে আছে, যেটা বামেদের সম্পর্কে একটা বিরক্তি তৈরি হয়েছিল এবং সেই বিরক্তিটা এখনো আছে। এই রিপেয়ারগুলো না বামেরা করে উঠতে পেরেছে, না কিন্তু আমাদের তৃণমূল করে উঠতে পেরেছে। চেষ্টা তো তা করলেন মাঝখানে এই রসায়ন, দেখো দুটো জিনিস, একটা হচ্ছে রসায়ন, একটা হচ্ছে অঙ্ক, মানে কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। এখানে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্স দিয়ে রসায়নটাতেও একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পেরেছে বিজেপি। সংসদীয় রাজনীতিতে পশ্চিমবাংলায় বিজেপি বলে বা জনসংঘ বলে কিন্তু ওই জনসংঘের প্রদীপ টিম টিম করে জ্বলতো, সেটা আজকে 75-78 বছর পরে তার দল প্রতিষ্ঠা হয়েছে 1925-এ আরএসএস। তারপর থেকে তারা কিন্তু একটা লক্ষ্যমাত্রায় এগিয়েছে, আর বাকিরা কিন্তু দিশাহীনভাবে এগিয়েছে। তারই কিন্তু প্রেজেন্টেশন এটা আমরা আজকের ফলাফলে দেখতে পাচ্ছি। একেবারে আমরা এই আলোচনায় থাকবো। আমরা একটুখানি দর্শকদের এই মুহূর্তের আপডেট দিয়ে দেব। মুর্শিদাবাদের বনোয়া বিধানসভা কেন্দ্র, সেখানে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে 9,572 ভোটে। প্রথম রাউন্ড শেষে বিজেপির সুখেন কুমার বাগদি তৃণমূল প্রার্থীর চেয়ে কিন্তু এগিয়ে রয়েছেন। আচ্ছা, যদি আমরা তৃতীয় রাউন্ড শেষে মেখলিগঞ্জের দিকে তাকাই, মেখলিগঞ্জে তৃতীয় রাউন্ড শেষে সেখানে 5,063 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দধিরাম রায়। তৃতীয় রাউন্ড শেষে মাথা ভাঙায় বিজেপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন 7,737 ভোটে এগিয়ে। প্রথম রাউন্ড শেষে কোচবিহার উত্তরে বিজেপি সুকুমার রায় 880 ভোটে এগিয়ে রয়েছে। তৃতীয় রাউন্ড শেষে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন 7,066 ভোটে এগিয়ে রয়েছে। আচ্ছা, ষষ্ঠ রাউন্ড শেষে দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায় তিনি 13,188 ভোটে এগিয়ে। প্রথম রাউন্ড শেষে নাটাবাড়ি বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায় তিনি 1,946 ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় রাউন্ড শেষে তুফানগঞ্জে বিজেপির প্রার্থী মালতী রাভা রায় 3,361 ভোটে এগিয়ে রয়েছে। প্রথম রাউন্ড কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক, এখানে তিনি অবশ্য তৃণমূল এগিয়ে 3,370 ভোটে। তৃতীয় রাউন্ড শেষে সিতাইয়ে সেখানেও তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় তিনি এগিয়ে 507 ভোটে। যদি জঙ্গিপুরের দিকে তাকাই, তাহলে জঙ্গিপুরে কিন্তু তৃতীয় রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী চিত্ত মুখোপাধ্যায় এগিয়ে রয়েছেন 8,122 ভোটে। ষষ্ঠ রাউন্ড শেষে মেদিনীপুর বিধানসভায় বিজেপি প্রার্থী শঙ্কর গুচ্ছাই সেখানে এগিয়ে 10,738 ভোটে। তৃতীয় রাউন্ডের শেষে 217 রামনগর বিধানসভা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রামনগর বিধানসভা, অখিলগিরি সেখানে একচেটিয়া বিধায়ক হিসেবে বেশ প্রভুত্ব কায়েম করেছিলেন, কিন্তু এই মুহূর্তে তৃতীয় রাউন্ড শেষে যেটা দেখা যাচ্ছে রামনগর বিধানসভায় বিজেপি প্রার্থী 2,076 ভোটে এগিয়ে রয়েছেন। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ তৃতীয় রাউন্ড গণনা শেষে 10,400 ভোটে এগিয়ে। এক্ষেত্রে প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী বিধাননগরের সেখানে 1,400 ভোটে এগিয়ে রয়েছে। বিধাননগর বিধানসভা কেন্দ্র 116 বিজেপি প্রার্থী শারদত্ত মুখার্জি সেখানে তিনি এগিয়ে রয়েছেন 1,400 ভোটে। বিধাননগর কাউন্টিং হলের বাইরে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কিন্তু যথেষ্ট। এই মুহূর্তে বিজেপি কর্মীদের উচ্ছ্বাসও কিন্তু যথেষ্ট রয়েছে। আচ্ছা, এই মুহূর্তের আরো একটি বিষয়ে যাব। মানিকতলা কেন্দ্রের সেখানে শ্রেয়া পাণ্ডে কিন্তু পিছিয়ে পড়েছেন। সেখানে তাপস রায় কিন্তু অনেকটাই এগিয়ে, কিন্তু এই মুহূর্তে শ্রেয়া পাণ্ডে তিনি কি বক্তব্য রেখেছেন শোনাবো। ফার্স্ট রাউন্ড হয়েছে না, আমি জিতছি, এখানে কোনো ডাউট নেই। আর আমি মনে করছি তৃণমূল কংগ্রেস সরকার গঠন করছে। আমি জানি না উনি কি বলেছেন, সেটা তো ওনার মন্তব্য, আমি কি করে বলতে পারবো ওনার মন্তব্য। 476 ভোটে পিছিয়ে আছে তো কি আছে, 20টা রাউন্ড আছে, 20টা রাউন্ড বাকি আছে। আর আপনি আমাকে এই কোয়েশ্চেনটা 3বার জিজ্ঞেস করলেন। আপনি আমাকে প্রথম জিজ্ঞেস করলেন নিশ্চয়ই 100%, 1000% প্রথম দিনও লাগছিল, আজকে কোন ওয়ার্ডের দিকে গেলে লিড বাড়তে পারে? এখন ফার্স্ট রাউন্ড মানে কেউ কিছু বুঝতে পারে? ফার্স্ট রাউন্ড মানে একটা ওয়ার্ডও কমপ্লিট হয়নি। ফার্স্ট রাউন্ড মানে একটা ওয়ার্ডও পুরো কমপ্লিট নয়। ফার্স্ট রাউন্ড মানে ফার্স্ট রাউন্ড, একটা ওয়ার্ডও কমপ্লিট হয়নি। আর
বাদ বাকি হলো পোস্টাল ব্যালট, সেটা 2 ঘন্টা লাগবে খুলতে। এই সবে আমাদের কাউন্টিং শুরু হলো 9:30টার সময়, এখনো কমপ্লিট হয়। 8টা থেকে 8:30টা পোস্টাল ব্যালটের সময় ছিল, একই সময় কেন নিচ্ছে? কারণ কাউকে উঠতে দিচ্ছে না, আমাদের একটা জায়গায় বসিয়ে রাখছি। সবকটা ব্যাটারিতে 90% চার্জ, এবং তাদের যদি জিজ্ঞেস করা হয় যে সারাদিন মকপোল হলো, ইলেকশন হলো, 90% ব্যাটারি চার্জ কেন? যেখানে 800 লোক সেখানেও 90% ব্যাটারি চার্জ, এখানেও এখনো 90% ব্যাটারি চার্জ। 90 থেকে 92% ব্যাটারি চার্জ এখনো প্রত্যেকটা মেশিনের মধ্যে আছে, মানে ব্যাটারিটা ইনট্যাক্ট। রায়গঞ্জ থেকে একই অভিযোগ আসছে, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কাউন্টিং স্টপ রাখেন কেন? এই ব্যাটারি চার্জ 92%, ওরা বলছে যে ব্যাটারির সঙ্গে কোনো লেনা দেনা নেই। এবং আমাদের প্রত্যেকজন যারা আমরা ভেতরে এখন আছি তাদের 92%, 93%, ব্যাটারি 95%, মিনিমাম ব্যাটারি 92%। সব কটা মেশিনে ব্যাটারি 92% আছে। কাউন্টিং চলবে, সামথিং ফিশি। সি ইট ইজ ভেরি ফিশি, কারণ আমাদের বলছে চেয়ার থেকে উঠবেন না। আপনারা কারো আমাদের লোক যদি কোনো কথা বলে, তাদের সঙ্গে কথা বলে আমরা বলতে পারবো না। আমাদের ওয়ার্কাররা, এজেন্টরা যদি কোনো কিছু দেখায়, আমরা দেখাতে পারবো না। তারপর বাইরের অ্যাড্রেস ট্যাগ মিলছে না, সেটা নাকি কমন, কোনো প্রবলেম নেই। তো আমাদের বলছে একটা চেয়ারে বসুন, উঠবেন না। আর বলছে যেখানে অ্যাড্রেস ট্যাগ মেলে না, বলছে এটা তো ব্যাপারই নয়, মেলবার কোনো দরকার নেই, ভেতরে সিল খুলে দেখুন মিলছে কিনা। আর সব কটা মেশিনের এই ব্যাটারি চার্জ। অভিযোগ জানাচ্ছে, অভিযোগ শুনছে না। আমরা এবার শুনে নেব বেলেঘাটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ, তিনি কি বলছেন। এখন আমরা বাংলার মানুষের উপর আমাদের পুরনো আস্থা আছে। এখন গণনা শুরু হয়েছে, শুরুর পর্যায়ে পোস্টাল ব্যালট থেকে শুরু করে হয়তো প্রথম দিককার 1, 2, 3টে রাউন্ড হয়েছে। ফলে আমরা আরো অপেক্ষা না করে, একটা প্রশ্ন, আপনি প্রায় 10,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন, কিন্তু আপনার সহকর্মীরা তারা অনেক জায়গায় পিছিয়ে আছেন। না এই এগিয়ে থাকা বা এই পিছিয়ে থাকা এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না, কারণ সবে পোস্টাল ব্যালট হয়েছে, 1, 2, 3টে রাউন্ড হয়েছে। এবার এখানে অনেক বেশি রাউন্ড। আমার ট্রেন্ড এখন বোঝার সময় আসেনি। 8-10 রাউন্ড না হলে, কারণ এটা আমার টেবিলেই, আমার কেন্দ্রেই হয়তো 23 রাউন্ড গোনা হবে। তো 3 বা 4 রাউন্ডে দাঁড়িয়ে এখানে কমেন্ট করতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। সার্বিকভাবে যা এই মুহূর্তে কনফিডেন্স লেভেলটা কতটা? কনফিডেন্স লেভেল আমার যা ছিল তাই আছে, সারা বাংলা জুড়ে আছে। দাদা, সার্বিকভাবে রাজ্যের যা ট্রেন্ড কি বলবেন? বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 হাত তুলে সমর্থন করেছেন ভোটে। এখন সেটা আপনারা আর কিছুক্ষণ, 2.5 ঘন্টা হয়ে গেছে, কাউন্টিং হয়েছে, এখনো পর্যন্ত 102খানা সিটে বিজেপি এগিয়ে আছে, 91টা সিটে টিএমসি। এই যে 2.5 ঘন্টা তো হয়ে গেল, এখনো কি বলবেন এটা নিয়ে? তৃণমূল নিশ্চিতভাবে এগিয়ে যাবে। পোস্টাল ব্যালট এবং প্রথম দীক্ষার কিছু জায়গায় হয়তো হয়েছে, বাট তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার সরকার গঠন করবে। এই মুহূর্তের একটা খবর যে আপডেট এসে পৌঁছেছে, বিজেপির সদর দপ্তরে চলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যাবেলা। সেখান থেকে হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন তিনি, এবং বিজেপি কার্যত এক প্রকার বঙ্গে জয় লাভ করে ফেলেছে এমনটাই কিন্তু ধরে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে আজ সন্ধ্যাবেলায় তিনি বিজেপির সদর দপ্তরে আসবেন এবং সেখান থেকে সম্ভবত কিছু বার্তা দেবেন। এই বিষয়ে একটু চলে আসবো আলোচনায়, সুজিতদার কাছে আসবো। সুজিতদা বলছিলেন 147, এবারে 293টি আসনে যেহেতু ভোট আমাদের গণনা ভোট হয়েছে এবং গণনা চলছে, সেক্ষেত্রে 147 ছিল জয়ের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার। এই মুহূর্তে যা ট্রেন্ড, তাতে বিজেপি এই মুহূর্তে 148 রয়েছে। অনেক জায়গা থেকে কিন্তু এই খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, রীতিমতো উল্লাসে মেতে উঠছেন বিজেপি কর্মী সমর্থকেরা, এবং কোথাও গিয়ে ম্যাজিক ফিগার 147 যদি হয় 148-এ দাঁড়িয়ে কি বলবেন? ডিফারেন্সটা 19-7, মানে এখনো পর্যন্ত টিএমসি সেঞ্চুরি করতে পারেনি। ওখানে প্রায় দেখা যাচ্ছে যে সেঞ্চুরিয়ান হাফ সেঞ্চুরি, মানে 148-150 আর কিছুক্ষণের মধ্যে হয়তো হয়ে যাবে। তার মানে 147 যদি ম্যাজিক ফিগার থেকে থাকে, তার থেকে 2-3টে এগিয়ে গেছে, এবং সেখান থেকে আমরা দেখছি 251। এখনো কিন্তু প্রায় 25-30টা বেশি সিট কিন্তু গণনার বাকি রয়ে গেছে। কতটা তৃণমূল এগিয়ে যেতে পারবে বাকি সিটগুলোর মধ্যে থেকে,
সেটা বোঝা যাবে আরো কিছুটা পরে, এবং 2-3 রাউন্ডের যা ভোট হয়েছে তার থেকেও এই ফিগারটা রয়েছে। এমনও হতে পারে, আমরা আগেও দেখেছি যে ফিগার একটা জায়গায় গিয়ে আটকে যায়, তারপর আবার বাড়তে থাকে। আবার এমনও হয়েছে যে যখন বাড়তে শুরু করে তখন সেটা পরপর বাড়তেই থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। সুতরাং আগামী দিনে, আগামী সময়ে কি হতে যাচ্ছে সেটা একটা আগাম যদি পূর্বাভাস বলতে আমরা যেটাকে বুঝি, সেটাতে বুঝতে পারছি যে বিজেপি অ্যাবসলিউট মেজরিটির দিকে কিন্তু এগিয়ে আছে, নিঃসন্দেহে সেটা বলতে হবে। কিন্তু আমার সবচেয়ে যেটা অবাক লাগছে সেটা হচ্ছে কংগ্রেস এবং বাম, যেটা আমরা আশা করেছিলাম যে মুসলিম এবং তৃণমূলের বিরক্ত হয়ে যাওয়া যে ভোটটা, সেটা বিজেপির পাশাপাশি কিছুটা কংগ্রেস কিছুটা সিপিএম পাবে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি ফলটা সেরমভাবে হতো তাহলে পরে কিন্তু বিজেপি এতটা এগোতে পারত না। সেখানে কংগ্রেস ফেল করেছে, বামেরা ফেল করেছে, এবং আমরা যতটুকু খবর পেয়েছি আইএসএফ এর আরিবুল যেখানে দাঁড়িয়েছেন পূর্ব ক্যানিং এ, সেখানে সে পিছিয়ে রয়েছে। তার কারণ এতদিন পর্যন্ত সে টিএমসির পুকুরে স্নান করেছে, এখন তাকে নিয়ে এসে যদি আইএসএফ তাদের পুকুরে স্নান করাতে যায় সেটা মানুষ ভালোভাবে নেবে না। আমার মনে হয় আরিবুলের জেতাটা মুশকিল আছে। কংগ্রেসের পক্ষেও ঠিক তাই। উত্তরবঙ্গে আমরা যেটা আশা করেছিলাম যে কংগ্রেস একটা ভালো জায়গায় ফিরে যেতে পারবে, কংগ্রেস কিন্তু তার যে অধীরবাবু নাকি আমি পিছিয়ে আছেন একটা জায়গাতে, তো সেখানে দাঁড়িয়ে তাদের সাংগঠনিক যে জায়গাটা, সেই জায়গাটা নিশ্চয়ই নড়বড়ে থেকে গেছে, যার জন্য মানুষের সঙ্গে তাদের যে যোগাযোগের জায়গাটা সেখানে একটা বিচ্ছিন্নতা থেকে গেছে। আমরা কিন্তু এবার ভোটে দেখেছি বামেদের মিছিলে মিটিংয়ে গ্রামের দিকে, শহরে আগে দেখতাম, এবার কিন্তু দেখেছিলাম গ্রামের দিকে কিন্তু প্রচুর লোক জমায়েত হয়েছে বামেদের মিছিলগুলোতে। তাহলে সেই ভোটগুলো গেল কোথায়? একেবারে আমরা একটু আপডেট দেব। এই মুহূর্তে কিন্তু বিজেপি আরো এগিয়ে 151 হয়ে গেছে। বিজেপি কিন্তু আরো 151 হয়ে গেছে, যেমনটা সুজিত দা বলছিলেন 147 ম্যাজিক ফিগার কিন্তু ক্রস করে গেছে। এই মুহূর্তে 151 রয়েছে বিজেপি। সার্বিকভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে এই আজকের যে ট্রেন্ড, এই মুহূর্তে এখন কিন্তু 11:15 প্রায় বেজে গিয়েছে এবং অনেকগুলি গণনা হয়ে গিয়েছে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু চতুর্থ রাউন্ড গণনা কিন্তু প্রায় সব জায়গায় কমপ্লিট। তারপরে এই ট্রেন্ড স্বাভাবিকভাবেই কিন্তু ছবিটা অনেকটাই স্পষ্ট সকলের কাছে, যদিও যেহেতু যতক্ষণ না সেটা একেবারে অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে ততক্ষণ আমরাও এই বিষয়ে বলতে পারি না। কিন্তু আজকের এই বিষয় স্বাভাবিকভাবেই কিন্তু অনেকগুলি জায়গার অনেকগুলি ক্ষেত্রকে সামনে এনে দিচ্ছে। সুজিত দা যেমনটা বলছিলেন, একটু চন্দ্রদার কাছে আসবো, চন্দ্রশেখর বাবুর কাছে, এবং একটা বিষয় আসবো যে যেমনটা সুজিতদা বলছিলেন যে তৃণমূলের তরফ থেকে প্রতি একটা বিরক্ত হয়ে যাওয়া ভোট চলে যাচ্ছে, এবং সেক্ষেত্রে যাওয়ার কথা ছিল কংগ্রেস এবং সিপিএম এর দিকে, এবং সংখ্যালঘু ভোটেরও কিছুটা, কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না। মানুষকে কোথাও গিয়ে এবার একেবারে যেটা বিজেপি বারবার বলছিল পরিবর্তনের পক্ষে রায়, পরিবর্তনের পক্ষে রায়, কোথাও গিয়ে মানুষ কি এটা বুঝছে যে পরিবর্তনের রায় দিলে কংগ্রেস বা সিপিএম সেখানে কোনো ম্যাটার করছে না, লড়াই হচ্ছে দ্বিপাক্ষিক, তৃণমূল ভার্সেস বিজেপি। সেই জন্যই কি বিজেপির এই ফলাফল? দেখুন, যে ট্রেন্ড আমরা দেখছি, বিশিষ্ট সাংবাদিক, উনি বর্ষিয়ান মানুষ, অনেকদিন ধরে পশ্চিমবঙ্গের মানে সাংবাদিকতার মধ্যে রয়েছেন, ওনার একটা অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যে কথাটা উনি বললেন যে বামফ্রন্টের উপর বিরক্তি এবং তৃণমূলের উপর বিরক্তি, বামফ্রন্টের উপর বিরক্তি, তৃণমূলের উপর করাপশন, দুর্নীতি যে কোন জায়গায় একটা পর্যায়ে যেতে পারে সেটা পশ্চিমবঙ্গ থেকে দেখতে হয়। পশ্চিমবঙ্গের ইতিহাসে নেই যে যারা ক্যাবিনেটের মন্ত্রী তারা জেলে বসে আছে, 1 বছর, কেউ 2 বছর, কেউ 2.5 বছর। এই তো শিক্ষা থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, যেগুলো যেগুলো মূল মেন ইস্যু, স্বাস্থ্যটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখতেন, তাই জন্য তিনি জেলে যাননি। কিন্তু অভয়া যদি প্রপার বিচার হয় আজকে তাকেও জেলে যেতে হতে পারে। তো এই জায়গাগুলোর এই দুর্নীতির পাহাড়, তার বিরুদ্ধে মানুষ রায় দিচ্ছে। কিন্তু বিরক্তি ডেফিনেটলি বামফ্রন্টের উপর ছিল, কিন্তু এখানে তৃণমূলের উপর বিরক্তি নয়, দুর্নীতির বিরুদ্ধে মানুষের প্রতিবাদ আর কি এগিয়ে যাওয়া। তার কারণটা আমি বলছি, আপনি এবারে যে দেখবেন
জেনজিরা সমস্ত ভোট দিয়েছে এই পরিবর্তনের ক্ষেত্রে, কারণ তাদের এখন আর চাকরির জন্য বাইরে যেতে হচ্ছে না, লেখাপড়া করতে চলে যেতে হচ্ছে, ক্লাস 12 পাস করে, আর এখানে পশ্চিমবঙ্গে কোথাও গিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ বা হায়ার স্টাডিজ করার জন্য এখানে থাকতে হয় না। তারা হয় উড়িষ্যা চলে যায়, নয় হায়দ্রাবাদ চলে যায়, নয় ব্যাঙ্গালোর চলে যায়, তারপরে তো চাকরি স্কোপ তো আছেই, চাকরি যারা যায়। তাছাড়া হিউজ পরিমাণ পরিযায়ী শ্রমিক যারা এসে নির্বাচনে ভোট দিয়েছে, তারা আপনি যদি তাদের কাভারেজ দেখান, আপনাদের ইয়েতে আর্কাইভে থাকবে, তারা কিন্তু ট্রেনে উঠে বলছে যে দিদি আমাদের আর 1500 টাকা দরকার নেই, আমরা আমাদের চাকরি করতে যেতে পরিবর্তন আমরা করব। তো এইটার রিফ্লেকশন হচ্ছে আজকে এই 149 অলরেডি ম্যাজিক ফিগার ক্রস করে গেছে। সুতরাং তার কারণটা এটা মানুষের পালসটা, এবং যে কারণে আপনি শুধু দেখবেন যেদিন নির্বাচন শেষ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ডায়লগ যেটা তিনি হচ্ছেন, আজ অব্দি আমি মুখ্যমন্ত্রী রয়েছি। কেন তিনি বললেন? তার মানে বুঝতে পেরেছেন তিনি মাটির পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এবং এটা তো বুঝতে হবে। আজকে সারা ভারতবর্ষের রাজনীতির মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এখন কিন্তু ওয়ান অফ দি এফিশিয়েন্ট এবং অভিজ্ঞতা সম্পন্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ শরদ পাওয়ার এখন একদম ক্যান্সারের পেশেন্ট হয়ে গেছে, আর কেউ নেই, লালু প্রসাদ রাজনীতির মধ্যে নেই, সুতরাং মুলায়ম সিং নেই, সুতরাং একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ন্যাশনাল লেভেলের যে রাজনীতিটা এখনো বোঝে, সারা ভারতবর্ষের রাজনীতিটা বোঝে, তিনি ওয়েস্ট বেঙ্গলে কনসেন্ট্রেটেড ছিলেন। কিন্তু সেই কারণে তিনি বুঝতে পারছিলেন যে পশ্চিমবঙ্গের জায়গাটা কোন জায়গা থেকে সরে গেছে। আজকে সেইটার থেকে তিনি এই কথাটা বলেছেন, এবং তার রিফ্লেকশন, এবং যে কারণে তিনি কেন বলছেন যে গিয়ে স্ট্রং রুম গার্ড দিতে হবে, তার কারণ তারা জানে যে কিভাবে তারা নির্বাচনের পর অন্যান্য ক্ষেত্রে, মানে আপনি পঞ্চায়েত নির্বাচন বলুন, আপনি মিউনিসিপ্যালিটি নির্বাচনগুলো বলুন, যেভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, মানুষ একটা ভোট দিতে পারেনি, এবং যে হারে হিংসা, যে হারে এবারে একটা হাসপাতালে ভর্তি কেস হয়েছে কতগুলো, একজন ওই উদয়নারায়ণপুরে একজন ভদ্রলোক তিনি ভোট দিতে গিয়ে মারা গেছেন। তো সুতরাং এই পরিবর্তনটা মানুষের মধ্যে একটা চেঞ্জ, তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গ 50 বছর ধরে শুধু এই বিরোধীদের আসনে বসে আসছে। চেঞ্জ দরকার, চেঞ্জ না হলে পশ্চিমবঙ্গ, আপনি এখান থেকে বেরিয়ে ঝাড়খণ্ড যান, আপনি এখান থেকে বেরিয়ে উড়িষ্যা যান, আপনি এখান থেকে বেরিয়ে বিহার যান, এই তিনটে রাজ্যকেই আমরা অত্যন্ত, মানে বলা উচিত না বাঙালিরা আমরা হেয় করে কথা বলতাম, কিন্তু আজকে তারা যেভাবে অগ্রগতি যেভাবে তাদের দিকে হয়ে গেছে, আমরা কিন্তু সত্যি পিছিয়ে গেছি। পশ্চিমবঙ্গের বাইরে বেরোলে সেটা এতভাবে যে এত পিছনো। আজকে ভাবুন, শুধুমাত্র এই যে সিঙ্গুরটাতে একটা তো যাই হোক যা হয়েছিল, কোর্টের অর্ডার হয়েছিল, চেঞ্জ হয়ে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি কিছু করা গেছে? একমাত্র কি না স্পেন থেকে বলে আমাদের সৌরভ গাঙ্গুলি বললো যে কি আমি বলে ইয়েতে গিয়ে ইন্ডাস্ট্রি করব, স্টিল ইন্ডাস্ট্রি করব পুরুলিয়াতে। তো কোনো ইন্ডাস্ট্রি একটা নেই, একটা ছোটোখাটো সমস্ত কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। তো একটা চাকরি নেই, বাকরি নেই, শিক্ষা নেই, আর দুর্নীতির পাহাড়। তার পরিবর্তন, তার রিফ্লেকশন হচ্ছে এই 153। একেবারে এক্ষেত্রে আরেকটা বিষয় এই প্রশ্নটা থাকে, যেমনটা চন্দ্রশেখর দা বললেন যে মাননীয় কূটনৈতিক দিক থেকে এবং রাজনৈতিক অত্যন্ত সুদক্ষ, তিনি পালসটা বোঝেন মানুষের, এবং শুধু রাজ্যের নয় সারা দেশের রাজনীতির জায়গাটা তিনি একেবারে প্রত্যেকে স্বীকার করে। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তো থাকে যে তিনি কি একটু শেষ চেষ্টা করেও বাঁচিয়ে নিতে পারতেন না, যদি দুর্নীতির বিরুদ্ধে একটু মুখ খুলে দাঁড়াতেন? সেই জায়গাটা কিন্তু তিনি করেননি। কোথাও গিয়ে এইটা কি তাকে অনেকটা পিছিয়ে দিল? প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যদি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার দিকে, প্রার্থী তালিকার দিকেও দেখি, তাহলে যে সমস্ত মানুষগুলি দুর্নীতির পাহাড়ের ওপর বসে আছেন বলে মানুষ মনে করছিল, তাদেরকেও আবার কয়েকজনকে প্রার্থী আবার সেখানে নিয়ে আসা, এই সার্বিক বিষয় এবং শুধু ভাতা কেন্দ্রিক হয়ে যাওয়া, এটাই কি তাকে ডুবিয়ে দিল, মানে প্রায় ডুবিয়ে দিতে চলেছে? দেখুন, আমি বলবো যে ডুবিয়ে দেওয়ার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিচক্ষণতায় হয়নি। কারোর অ্যাডভাইস, আমি নাম করতে চাই না, কারোর অ্যাডভাইস মিসগাইডিং, যার রাজনীতিতে কোনো উত্থান নেই, তিনি মিসগাইড করেছেন, এবং তার ফলন হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গকে দিতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে রাজনৈতিক বিচক্ষণতা তিনি নিয়ে রাজনীতির মধ্যে উত্থান হয়েছিল, তার অগ্নিকন্যা থেকে শুরু করে আজকে আমরা যে লড়াই তিনি করেছেন বামফ্রন্টের, ওই সময় বামফ্রন্টের বিরুদ্ধে কুর্নিশ করতে হয়,
আজকে তিনি ছিলেন বলে আজ বামফ্রন্ট সরেছে, কিন্তু সেই রক্ষা করতে জানতেও হয়, সেই রক্ষা করতে পারলেন না। স্নেহ আর মমতার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার বিসর্জন হয়ে যাচ্ছে সেইভাবে। একেবারে সুজিতদার কাছে আসবো। সুজিতদা, যে বিষয়টা বলছিলেন যে মহিলা ভোট নিয়েও আমরা কথা বলছিলাম, মহিলাদের একটা ভোট শুধু তো সংখ্যালঘু না, মহিলা ভোট কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু একটা ভীষণ গুরুত্ব রাখে। এবং এরকম বহু জায়গায় আমরা যখন নির্বাচনের আগে আমাদের জেলাভিত্তিক যে জায়গায় আমাদের বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন জেলায় গেছে, সেখানকার মানুষের সাথে কথা বলেছে, মহিলাদের মধ্যে একটা আবেগ কাজ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার সাথে সাথে 1,500 টাকার ভাতা 1,800 টাকা করে দেয়া, সেটাকে বাড়িয়ে দেয়া 1000 থেকে 1,500, 1200 থেকে 1,800, সার্বিকভাবে এসেও তবু কি মহিলা ভোটটা কোথাও গিয়ে এবার তো মনে হচ্ছে অনেকাংশেই গেছে বিজেপির দিকে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি দাদার একটা বক্তব্যে বলি। আমি যেটা বলেছিলাম বিরক্তি শব্দটা, মানুষের বিরক্তিটা কখন আসে? আপনার সাথে আমার সাথে বিরক্তিটা কখন আসবে? যখন দেখব মতের অমিল হচ্ছে, আমার মতের সঙ্গে আপনার মতের সায় পাচ্ছি না, বা আপনার এমন কিছু কর্মকাণ্ড যেগুলো আপনি যে চেয়ারে বসে আছেন সেটার সঙ্গে মানানসই নয়, তখন আমি কিন্তু বিরক্তি প্রকাশ করছি। দুর্নীতির কথা যেটা বললেন 100%, দুর্নীতির যে বিষয়টা তৃণমূলের মধ্যে রয়েছে, কিন্তু এটা বললে তো হবে না যে দুর্নীতি শুধু তৃণমূলেই রয়েছে। বিজেপির লিস্ট দিতে যদি বসি, এখন 2000 বেরিয়ে যাবে যে বিজেপি রাজ্যগুলোতে এবং কেন্দ্রীয় সরকারে কি কি দুর্নীতি হয়েছে, সেটা একটা আলাদা আপনাকে এপিসোড করতে হবে। দুর্নীতির বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে প্রচার মিডিয়া যেগুলো রয়েছে, ম্যাক্সিমাম যেগুলো একদম সামনের সারির মিডিয়াগুলো, প্রত্যেকটা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু বিজেপি সমর্থকদের হাত দিয়ে। সুতরাং একটা 2 পয়সার দুর্নীতিকে 10 পয়সা করে দেখানোর ক্ষেত্রে সেগুলো কাজ করেছে, ততটা কাজ করেনি কিন্তু বিজেপির দুর্নীতিটা মানুষের কাছে তৈরি করে নিয়ে আসতে। বাংলায় যে রাজনীতির সচেতনতা রয়েছে, পড়াশুনোর একটা ইতিহাস রয়েছে, সংস্কৃতি রয়েছে, আমরা কিন্তু মিডিয়াকে এখন একটু ভালো চোখে দেখতাম, যদিও সে পার্সেন্টেজটা কমে যাচ্ছে। রিসেন্টলি সার্ভে হয়েছে 67% থেকে 27%-এ দাঁড়িয়ে গেছে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতায় মিডিয়ায়। কেন? তার মালিকরা প্রথম থেকেই, মালিকরা যারা ছিল তারা পুঁজিপতি মালিক, তারা তাদের নিজেদের প্রয়োজনে মিডিয়া ব্যবহার করেছে। আর যারা চাকরি করেছেন, আমিও চাকরি করেছি, আমরা তখন ওই চাকরির জন্য বাধ্য হয়েছি, এখনো অনেক জায়গায় বাধ্য হন, মতের সঙ্গে না মিললেও পড়ে। যাই হোক, সে প্রসঙ্গ আলাদা ছেড়ে দিচ্ছি আমি। কিন্তু এখানে সুজিতদা, যেমনটা আপনি বলছেন যে দুর্নীতির পাহাড় জমেছে একেবারে, এবং সেক্ষেত্রে বিজেপি সরকার শাসিত যে রাজ্যগুলি, সেখানে দুর্নীতির প্রচুর আছে, যেগুলো দেখানো হয়নি। কিন্তু যদি কেন আজকে মোদিজি এসে যেখানেতে ঝালমুড়িটা খেলেন, সে কোথাকার লোক? বিহারের লোক। যদি বিহারেই তার কর্মসংস্থান হতো, তাকে কেন এখানে এসে দোকান করতে হচ্ছে? কলকাতা শহরের অধিকাংশ মানুষই কিন্তু অবাঙালি, এটা আজকে থেকে নয়। কলকাতা যবে সৃষ্টি হয়েছে তখন থেকেই অবাঙালিরা কিন্তু অনেক বেশি অংশে কলকাতায় বাস করেছে এবং সারা পশ্চিমবঙ্গে কাজ করেছে। তারা কেন চলে আসছে বিহার, উত্তরপ্রদেশ থেকে? একেবারে। আবার তারাও ঘুরিয়ে প্রশ্ন করছে যে যদি আপনি ইউপিতে যান, যদি আপনি অন্যান্য জায়গায় যান, গুজরাটে যান, প্রচুর বাঙালি দেখবেন মুম্বাই থেকে, দিল্লি থেকে, বাইরের স্টেটে তারা কাজের জন্য চলে যাচ্ছে, ওড়িশায়, এবং মার খেয়ে চলে আসছে বাঙালি বলে। সেটাও কিন্তু প্রচুর পরিমাণে ঘটেছে। সেটা ঠিক আছে, বাঙালি সেটা আজ না বুঝুক কাল বুঝবে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা কোন নেই। বাঙালি সেটা পরে বুঝবে বলে নেই। তারপরেও এই যে নির্বাচনের সময়ও দেখা গেছে প্রচুর নির্বাচন, প্রথম দফার এবং দ্বিতীয় দফার পরে প্রচুর পরিযায়ী শ্রমিক আবার ভিড় করে তারা কাজে ফেরত যাচ্ছেন। তো তাহলে এটা তো স্বীকার করতে হবে যে পশ্চিমবঙ্গের থেকেও কাজের উদ্দেশ্যে ওড়িশা বলুন, গুজরাট বলুন, বা বাইরের স্টেটগুলোতে মানুষ চলে যাচ্ছে। তাহলে শুধুমাত্র বাইরে থেকে আমাদের এখানে যেমন কাজ করতে আসছে, তার থেকে বেশিরভাগ অধিকাংশ কিন্তু বাইরে চলে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষে বিহারের মানুষ বিহারে কাজ পাচ্ছে না,
উত্তরপ্রদেশের মানুষ উত্তরপ্রদেশে কাজ পাচ্ছেন না, আর রাজস্থানের মানুষ তো কবে রাজস্থান থেকে এখানে চলে এসে ডিকটেট করছেন এখানেতে ব্যবসা বাণিজ্য সব। যে কটা চেম্বার অফ কমার্স দেখো, দেখবে ওখানে বাঙালি ব্যবসায়ী নেই। বাঙালি ব্যবসায়ী নেই কেন? বাঙালি ব্যবসায় যাওয়ার মতন সেই রিস্ক বা ঝুঁকি নিতে পারে না বলে তারাই সেটাকে নিয়ে করেছে। শুধু এটা কথা নয় যে পরিযায়ী শ্রমিক শুধু এখান থেকেই বাইরে যাচ্ছে, যত এখান থেকে বাইরে যাচ্ছে ওখান থেকেও তত আসছে। বাইরে যাচ্ছে কেন, বা ওখান থেকে আসছেই বা কেন? কারণ রাজ্য সরকারগুলোর যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা তৈরি হচ্ছে শহর কেন্দ্রিক এলিট ক্লাসের ওপর নির্ভর করে। একটু আগে দাদা যেটা বললেন, যেটা খুব সত্যি কথা, যে এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি বাকরির জন্য বাইরে চলে যাচ্ছে। সেই যে এলিট ক্লাসটা, কত পার্সেন্ট এলিট ক্লাসটা? কেন তারা তো আরো চায়। আমি এতটা পড়াশোনা করেছি, আমার তো মাত্র 50,000-এ পেট ভরবে না, আমার তো অন্তত 2 লাখ টাকা পাওয়া দরকার। তারা সেই আশায় বাইরে যাচ্ছে। আর পরিযায়ী শ্রমিক যারা বাইরে যাচ্ছে তারা কিন্তু সামান্য দুটো খুন্নি বৃত্তির জন্য তারা যাচ্ছে। আর এই যে পাইয়ে যাওয়ার যে ডোল পলিটিক্সের কথা হচ্ছে, আরে সেটা তৃণমূল একা কোথায়? বিজেপি তো বলে রেখেছে যে আমরা এলে 1,500 নয়, নিলাম চড়িয়ে দিয়েছে। তারা বলেছে 1,501, 1,502, 3,000, 3,001, 3,002, 3,003। তারা 1,500 টাকা থেকে 3,000 করে দিয়েছে। আপ সরকার দিল্লিতে বলেছিল মেয়েরা বাসে উঠলে পরেই ফ্রি, ওরাও বলে রেখেছেন এখানে এলেও ফ্রি করে দেবেন সমস্ত কিছু। যদিও সেই একটা কথা আছে না, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা ছিল না, যে কেউ কথা রাখেনি। বলুন। তো সেই কথা রাখেনি যে জায়গাটা, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দিল্লিতেও কথা হয়েছিল 2,500 টাকা করে দেবে, 1 বছর আগে বলেছিল। এখনো পর্যন্ত সেখানকার মানুষ কিন্তু 2,500 টাকা করে পায়নি। যাই হোক, প্রশ্নে যাব না। মানুষ যা ভালো বুঝেছেন করেছেন, তারা বিজেপিকে নিয়ে আসতে চাইছেন। কেন 35 বছর একটা গানই তাদের আছে, 35 বছর দেখেছি, 15 বছর একে দেখলাম, তাহলে 5 বছর একে দেখি না কেন? একেবারে আমরা একটু আপডেট দিতে চাইবো। প্রথম দফার 152-র মধ্যে কিন্তু বিজেপি লক্ষ্য করেছিল 110 আসন, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তারা দাঁড়িয়ে 87-তে। আমরা আসবো চন্দ্রশেখরদার কাছে, এবং দ্বিতীয়তেও বলবো যে 142টি আসনের মধ্যে কিন্তু 43টি আসনে এগিয়ে বিজেপি। তাহলে প্রথম দফা এবং দ্বিতীয় দফা, সেক্ষেত্রে 2 দফাতেই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, এবং প্রথম দফায় 87টি আসনে এবং দ্বিতীয় দফায় 43টি আসনে। চলে আসবো চন্দ্রশেখরদার কাছে। চন্দ্রশেখরদার, সুজিতদা যে বিষয়ে বলছিলেন, আপনি হাত তুলছিলেন বলার জন্য, বলুন। সুজিতদা যেটা বলছেন সঠিক, কিন্তু সুজিতদাকে একটু ইতিহাসটা মনে না করিয়ে দিলে মুশকিল। অনেক সময় তো আমাদের স্মৃতিভ্রম হয়। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ ছিল যেখানে অমিতাভ বচ্চন এসে চাকরি করত। পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ ছিল অরুণ নেহরু এখানে এসে চাকরি করত। পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ ছিল যেখানে কমলনাথ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিল কিন্তু কলকাতায় চাকরি করত। এই ছিল কলকাতা। তারপরে বামফ্রন্ট, কলকাতার মানে পতন যদি বলতে হয় শুরু, এবং তৃণমূল সেই জায়গায় আজকে দুর্নীতির পাহাড়। আর দুর্নীতি বলছেন বিজেপির দুর্নীতি, নিশ্চয়ই বিজেপির দুর্নীতি আছে, কিন্তু আমরা কি এখানে অভ্যস্ত? ফ্ল্যাট ভর্তি টাকা, ফ্ল্যাট ভর্তি গয়না এই দেখতে অভ্যস্ত? মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, দেখতে অভ্যস্ত আমরা? সেই দুর্নীতি আমরা দেখিনি, পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। আজকে পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ কি দুর্নীতি দেখেছে? পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতি দেখেছে ভুসি কেলেঙ্কারি, যার বিরুদ্ধে তখনকার দিনের মুখ্যমন্ত্রী, আমরা এখনকার মুখ্যমন্ত্রী দেখছি যেখানে ইনভেস্টিগেশন হচ্ছে সেখানে চলে গিয়ে কাগজ নিয়ে চলে আসতে। আর আমরা দেখেছি সেই মুখ্যমন্ত্রীকে যিনি নিজের এমএলএদের বিরুদ্ধে ওয়াংচু কমিশন বসিয়েছেন, সিদ্ধার্থ শঙ্কর রায়। এই ছিল পশ্চিমবঙ্গের ইতিহাস। সেই ইতিহাসগুলো ভুলে গেলে চলবে না। আমি সুজিতবাবুকে একটু মনে করিয়ে দিলাম যে আজকে দুর্নীতি বলুন, বিরক্তি, নিশ্চয়ই বিরক্তি সবেতেই হয়, কিন্তু এই দুর্নীতি দেখতে আমরা অভ্যস্ত নই। সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে। ইয়াং ছেলেরা 26,000 রাস্তায়, কোনোদিন দেখেছেন যে চাকরির জন্য রাস্তায় দিনের পর হাজার দিন বসে আছে? এই পশ্চিমবঙ্গ তো আমরা দেখিনি। আজকে সেই তাদের চোখের জল কোথায় যাবে? হ্যাঁ, এবং এইটার কারণে প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে। আজকে বাংলা মিডিয়ামে, আমি নিজে বাংলা মিডিয়ামে পড়েছি, এবং সেক্ষেত্রে বাংলা মিডিয়ামের প্রচুর স্কলার স্টুডেন্ট তারা বেরিয়েছে, যারা আজকে তারা অনেক উচ্চ পদস্থ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মিডিয়াম মুখী হতে চাইছে না মানুষ। সবাই সেই সামর্থ্য না থাকলেও কষ্ট শেষ করতে। একদম। আমি নিজে বাংলা মিডিয়ামের ছাত্র, আমি হেয়ার স্কুলের ছাত্র। এখন হেয়ার স্কুলে আপনি যদি যান, স্টুডেন্ট নেই, টিচাররা সরকারি চাকরি করে, মাইনে পায়, স্টুডেন্ট নেই। আমি সরস্বতী পুজোতেও যাই, গিয়ে দেখি কি করা যাবে কিছু না। এটা একটা ডাউনফল।
সেই ডাউনফলটার এখন দেখা যাক যদি আমরা সেটা পরিবর্তন কিছু হয়। একেবারে একটা আপডেট দিতে আর চাইবো এক্ষুনি আমাদের দর্শকদের কাছে। ভবানীপুর কেন্দ্রের একটি আপডেট হাতে এসে পৌঁছেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে গিয়েছেন, খানিকটা স্বস্তি পেয়েছেন তৃণমূল। সেক্ষেত্রে ৮,৪৮২ ভোটে কিন্তু ভবানীপুরে এগিয়েছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ৭,৬৯৮, সেখানে এগিয়ে রয়েছেন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী এবং নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই মুহূর্তে তিনি কি বলেছেন প্রথমে শুনে নেব। মোটামুটি সব বিধানসভা লিড হচ্ছে, সারা বাংলা ভারতীয় জনতা পার্টি সরকার করবে। ট্রেন্ড খুব ভালো আছে, একদম একতরফা ভোট যাচ্ছে, ওয়ান সাইডেড ভোট হচ্ছে। আর তৃণমূলের প্রায় শেষের দিকে আর মানে নেই কোথাও এখানে। নেহাটিতেও আমরা জিতছি, তৃণমূল ধরাশায়ী নেহাটিতেও আমরা জিতছি। আমি আগেও প্রেডিকশন করেছিলাম যে বিজেপি জিতবে, বিজেপি জিতছে। রাজীব কুমারকে কালকে যা দিয়ে দিয়েছি ওষুধ, সেই ওষুধ কি বলা যায়, কার্বলিক অ্যাসিড, তখন বিলবিল করছে, এই থেকে বেরোচ্ছে, ও আর কিছু করতে পারবে না, সব মরে। 4-5 রাউন্ড যেতে দিন, তারপরে আর ধরার জায়গা থাকবে না। কয়েকটা আপডেট নিয়ে আসবো। আসানসোল দক্ষিণে সেখানে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল 5 রাউন্ডের পরে 20,000 ভোটে এগিয়ে। তৃতীয় রাউন্ড শেষে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা 10,000 ভোটে এগিয়ে রয়েছে। বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকার সেখানে 4,941 ভোটে এগিয়ে রয়েছেন। যদি রাজারহাট গোপালপুর সেখানকার কথা বলা যায়, তাহলে রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি এগিয়ে রয়েছেন 1,582 ভোটে। আচ্ছা, কৌস্তব বাগচি তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন, কৌস্তব বাগচি এগিয়ে রয়েছেন 3,508 ভোটে। সজল ঘোষ এই মুহূর্তে এগিয়ে রয়েছেন 3,500 ভোটে। দমদমে সেখানে খড়দহেও কিন্তু দেখা যাচ্ছে 5,300, সেখানে 300 ভোটে এগিয়ে রয়েছেন। মদন মিত্র প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছেন 7,000-এ। সজল ঘোষ তিনি বরানগরের প্রার্থী, সেখানে কি বলছেন তিনি শুনবো। মানুষের আশীর্বাদে ভগবানের ইচ্ছে জিতেই বেরোবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সারাক্ষণ কাউন্টিং সেন্টারের মধ্যে যেন আগলে বসে থাকে, তাও শান্তিকে ব্যানার্জি প্রথম রাউন্ডে। সেটা সায়েন্টিফিক ব্যানার্জিকে না জিজ্ঞাসা করে আপনি আমায় কেন? উনি তো কথাই বলতে চাইছেন না, কথা বলার অবস্থায় নেই, তাই ভয় পেয়েছেন মনে হচ্ছে। সেটা আমি বলবো না। এত তোর পেয়েছিলেন যখন ক্যাম্পেনিং করেছেন, কিন্তু তারপরে এই অবস্থা কেন? এই হয়, যে গজরায় সে বর্ষায় না। সকাল থেকে একবারে ঝোড়ো ব্যাটিং চালিয়ে চলেছে গেরুয়া ব্রিগেড, এখনো পর্যন্ত ট্রেন্ড যা বলছে, কি মনে হচ্ছে? সরকার আমাদের, আগেও বলেছি, মনে হওয়ার কোনো কারণ নেই। যত রাউন্ড যাবে তত দূরত্ব বাড়বে, যত রাউন্ড যাবে তত দূরত্ব বাড়বে, যত রাউন্ড যাবে তত দূরত্ব বাড়বে। সজলদা কি মনে হচ্ছে, মানে জিতবো, সরকার হবে আমাদের। আর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করছে, আপনি? আমি তো সবে ঢুকছি, সিকিউরিটি তো ভালোই দেখছি এখনো। আর ক্ষোভের কি আছে, মারপিট হয়েছে নাকি? এই মুহূর্তে আমরা শুনলাম সজল ঘোষ, তিনি যেটা বললেন যে তৃণমূল কংগ্রেসের আর এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই, তাই তারা বলছেন না। এবং এই মুহূর্তে যা ট্রেন্ড দর্শকদের জানাতে চাইবো যে বিজেপি রয়েছে 159-এ, তৃণমূল কংগ্রেস 108, জাতীয় কংগ্রেস 3, সিপিআইএম 2 এবং অন্যান্য 2। আবারও আলোচনায় আসবো এবং যেমনটা চন্দ্রশেখরদার কাছে ছিলাম আমরা, আজকের এই বিজেপির যে দুর্নীতি নিয়ে আমরা কথা বলছিলাম, যে অন্যান্য রাজ্যে বিজেপির দুর্নীতি, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের দুর্নীতি এবং মানুষের তাহলে এই যে বিচার করবে, কিন্তু কোথাও গিয়ে একটা তো বিষয় রয়েছে যে মানুষ তাহলে কি করবে। দুর্নীতি এই যে যেমনটা সুজিতদা বললেন যে 34 বছরের দুর্নীতি দেখে নেওয়া হয়েছে, 15 বছরেরও দেখে নেওয়া হলো, তো মানুষ বলছে আর 5 বছর দেখে যদি সেরকম হয়, না হলে তারপরে আবার পরিবর্তন। কিন্তু এই মুহূর্তের যে দুর্নীতির জায়গাটা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন,
তিনি যদি একটু দুর্নীতির জায়গা থেকে রুখে দাঁড়াতেন, নিজের দলের কয়েকজন গুটি কয়েকের বিরুদ্ধেও যদি দাঁড়াতেন, তাহলে হয়তো আজকের এই ভরাডুবিটা আটকে যাওয়া যেত। এবং আসি ভাতার বিষয়, কোথাও গিয়ে যখন বাঁকুড়ার দিকে আমাদের প্রতিনিধি গেছে, জেলার প্রতিনিধি, সেখানে একজন ছোট্ট একটি দোকান চালাচ্ছেন চা জল খাবারের, সেই ভদ্রমহিলা বলছেন যে আমরা কি শুধু ভাতাই আমাদের পাওনা, আমাদের কি মেয়েদের আর কিছু পাওনা নেই, ভাতাটুকুই পাওনা, তারা পড়াশোনা শিখছে, তারা কি একটা চাকরি তাদের পাওনা নেই, শুধুই ভাতা পাওনা? তাহলে এই ভাতার জায়গাটা কি কোথাও গিয়ে বুমেরাং হয়ে গেল তৃণমূলের জন্য? না দেখুন, যে কোনো জিনিস যখন প্রথম হয় তখন তার প্রতি একটা প্রীতি, ভালোবাসা, প্রেম থাকে। স্বাভাবিকভাবে যখনই তার সঙ্গে যখন তার সঙ্গে আরও বেশি ক্লোজ হচ্ছেন, তখন তার খারাপ দিকগুলো আপনার আস্তে আস্তে ডিসক্লোজ হয়। তো এই যে ভাতা যখন প্রথম শুরু হয়েছিল, লক্ষ্মী ভাণ্ডার মানুষ ভীষণভাবে হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন এই যে একটা 26,000 শিক্ষক, আগে ভাবুন যে গ্রামে গঞ্জে যারা যারা এই ইংরেজি মিডিয়াম স্কুলগুলোতে যারা পড়াতে পারে না, তারা তাদের ছেলে মেয়েদের শিক্ষা, আমরা অন্তত পশ্চিমবঙ্গের সংস্কৃতি হচ্ছে এইটা যে সে নিজে যাই হোক, সে কিন্তু তার সন্তানদের চায় সবসময় যে একটু ভালো লেখাপড়া করে বড় হোক, মানুষ হোক। তো সেখানে করতে গিয়ে তারা দেখতে পাচ্ছে শিক্ষক নেই, যে শিক্ষক তারা সমস্ত এই দুর্নীতির সঙ্গে মধ্যে গিয়ে হয় বেরিয়ে গেছে, নইলে কোনো টিচার অ্যাপয়েন্টমেন্ট নেই। 97-এ বামফ্রন্ট স্কুল সার্ভিস কমিশন করেছিল, আর এই 2016-তে যে হলো সিলেকশন হলো, সেই সিলেকশন নিয়ে মামলা হয়ে 16 থেকে আজকে 26 কোনো স্কুল সার্ভিস কমিশনের কোনো রকম কোনো টিচার অ্যাপয়েন্টমেন্ট হয়নি স্কুলগুলোতে, অথচ রিটায়ারমেন্ট হয়ে গেছে। তার ফলে এই যে তারা যে শিক্ষা দিতে পারছে না তার সন্তানদের, তারা কিন্তু বুঝতে পারছে। সুতরাং শুধুমাত্র ভাতা দিয়ে তার মন ভোলানো যায় কিছুদিন, কিন্তু সব সময় নয়। সেইটার রিফ্লেকশন কিন্তু আজকের এই নির্বাচনে তারা, এই যে আপনাকে যে যারা আপনার প্রতিনিধিদের বলেছেন যে শুধুমাত্র, এবং এখন দেখুন মহিলাদের মধ্যে বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা কিন্তু অনেক বেশি, কারণ আপনার হাতের মুঠোয় ওয়ার্ল্ড, পৃথিবীটা আপনার হাতের মুঠে, আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আগেকার যে ব্যবস্থা ছিল, আমরা যে সময় লেখাপড়া করেছি, আমরা ভাবতেই পারতাম না। এখন খরমুজ খাল দিয়ে কটা জাহাজ বেরোচ্ছে, আমরা সন্ধ্যেবেলা গেলেই আমরা বলে দেবো কাল সকালবেলা কোনটা কটা গেছে। তো এটা এখন হচ্ছে পৃথিবীটা এতখানি এগিয়ে গেছে, সেখানে আপনি ওই ভাতা দিয়ে মানুষকে শুধু রেখে দেবেন, সেটাতে চলবে না, চলছে না। এবং সেই কারণে আর একটা কোনো ইন্ডাস্ট্রি আপনি ভাবুন, সেই গ্রামে গঞ্জে আজকে পুরুলিয়া, বাঁকুড়া যে রাঢ় অঞ্চল রয়েছে, একটা আজকে দেউপচা না কি নাম জায়গাটা, এই যে স্যার দেউপাচনি, ওখানে একটা ইন্ডাস্ট্রি হওয়ার কথা, কোথায় কি তা কি প্রচুর তেল পাওয়া যাচ্ছে, প্রচুর ন্যাচারাল গ্যাস রয়েছে, কিচ্ছু নেই, কোনো কনস্ট্রাকটিভ কিছু করা হয়নি পশ্চিমবঙ্গের জন্য, যেটা মানুষ বুঝতে পেরে গেছে। আর তার কারণ কিন্তু মিডিয়া, তার কারণ সোশ্যাল মিডিয়া, তার কারণ মানুষ হাতে কলমে দেখতে পাচ্ছে, সকালবেলা কোথায় কি হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে, যে কোথায় দুর্নীতি হচ্ছে, কোনখানে। আগে কি দুর্নীতি হতো না? দুর্নীতি হতো, কিন্তু সেটার এখন মিডিয়া এত স্ট্রং হয়ে গেছে, সেই মিডিয়া সমস্ত কিছু তার সন্ধ্যেবেলার মধ্যে আপনাকে খবর দিয়ে দিচ্ছে, আপনি জানতে পাচ্ছেন। তো জানার ফলে আপনি তো আপনার বিবেচনা, বোধ, বুদ্ধি, সেগুলো তো কাজ করে। আর পশ্চিমবঙ্গ এমন একটা মানে আমাদের বাঙালি বলুন বা অবাঙালি সবাই এখানে যারা বসবাস করে, এত রাজনৈতিক সচেতন, তারা কিন্তু বুঝতে পারে যে কারা কি হচ্ছে। সুতরাং সেই রাজনৈতিক বিবেচনা বোধ থেকে তারা বুঝতে পারছে যে এই সরকার যদি থাকে, তারা কিন্তু কিছু করবে না। তারা তাদের নিজেদের বালি, যে এগুলো কখনো আমরা এরকম শুনেছি, বালি পাচার হতো, টুকটাক হতো, হয়তো বামফ্রন্টের আমলেও হয়েছে, চাল সেগুলো হতো, কিন্তু এই যে একটা র্যাম্প্যান্ট চুরি, মানে এন্টায়ার, তারপর কয়লা কোন কি বাদ দেবেন বলুন তো? সেইগুলো কিন্তু লোকে তো দেখতে পাচ্ছে, লোকে হাতের মুঠোয় সেটা দেখতে পাচ্ছে। তা দেখতে পেয়ে সেই লোকটা যখন এসে আপনার সামনে এসে দাঁড়িয়ে বলছে আমার ভোটটা দিন, তার জন্য যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছে সবচেয়ে এফিশিয়েন্ট খাদ্যমন্ত্রী হচ্ছে আমাদের সরকারের জ্যোতিপ্রিয় মল্লিক, হ্যাঁ, তো সেখানে মানুষ এই কথাগুলোকে দুটোকে মেলাবে না, মেলানো ভোট দেওয়ার সময় ভাববে না, চিন্তা করবে না। এত অর্বাচীন মানুষ এখন আর নয়, যথেষ্ট রাজনৈতিক সচেতন। এখন সেই মিডিয়ার দৌলতে আমরা আরো বেশি ওয়াকিবহাল হয়ে গেছি, জেনে যাচ্ছি। ইয়াং ছেলেরা এখন অল্প বয়সী ক্লাস 8-9-এর পড়া ছেলেরা যেভাবে ফোন বলুন বা একেবারে চালায়, ল্যাপটপ চালায়,
আমরাই নিজেরা এখন তাদের থেকে শিখতে হয়। শিখছি একদম। আমরা এই আলোচনায় থাকবো এবং এরপরে সুজিতদার কাছে এই বিষয় নিয়ে আসবো। তবে তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওঙ্কার বাংলা।